সকাল আজকে। নমস্কার ডাক্তার ওয়াং, আপনি এসে গেছেন। ঠিক আছে। নিজের খেয়াল রাখবেন। চল। চলে এসেছেন? এতদিন ধরে কোথায় চলে গেছিলেন? কিছু লোক আপনার অপেক্ষা করছে। আপনাদের অপেক্ষা করানোর জন্য ক্ষমা চাইছি। আমি কয়েকজন রুগীকে দেখতে গেছিলাম। ডাক্তারবাবু, আমি ডং জেলা থেকে এসেছি। আপনার বাবা আমার বাবার পায়ের রোগ ঠিক করেছিলেন, আর 30 বছর অবধি ওনার কোনো সমস্যা হয়নি। আর এখন আমার পায়েও ঠিক একই রকম সমস্যা হচ্ছে, আর সেই জন্য আমি এখানে এসেছি। আপনারা আপনারা চিন্তা করবেন না, আমরা এক এক করে কাজ করব। দাঁড়াও। মহারাজ, ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। খুব সুন্দর, তুমি তো দারুণ খেলো। মহারাজ, আপনি আমার কলা কৌশল আপন করেছেন। মহলে আমাকে পাহারাদারি করার অনুমতি দেন। তোমার ইচ্ছা পূর্ণ হবে। তোমাকে হারেমে মনোনীত করা হচ্ছে। ধন্যবাদ মহারাজ। মহারাজ, মহারাজ, কনসার্ট ভ্যান পায়ের যন্ত্রণায় খুব কাহিল হয়ে পড়েছে আর আপনার সাথে দেখা করতে চাইছে। মহারানী, এখন কেমন লাগছে? আস্তে আস্তে। তুমি হাড়েক ডাক্তার না? এনার অসুখ ঠিক হচ্ছে না কেন? আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দাঁড়াও, আমি মহারানীর রোগ ঠিক করতে পারি, আর চাইনিজ ওষুধ আস্তে আস্তে কাজ করে, আর আমাদের ইংরেজি ওষুধগুলো খুব দ্রুত কাজ করে। মহারাজ, এই ইংরেজি ওষুধ খুব ভালো, আমি ওটাকে বাউডমিং বলি। মহারাজ, ইংরেজি ওষুধ খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে, আমার কথা শুনুন। রাজকুমার গৌ তোমার ওষুধ খেয়েছিল, তার পা ঠিক হয়ে গেছে, কিন্তু পেটে যন্ত্রণা শুরু হয়েছে। তুমি যাও এখান থেকে, যাও যাও যাও। আরে, আমার বেরো, কথা বেরো, শুনুন। বেরো আরে, এখান থেকে। কমিশনার লি, আমার কথা শুনুন। আমি খুব মহারাজ। বিরক্ত হয়ে যাচ্ছি। আমাকে এর জন্য ক্ষমা করুন দয়া করে। শাহী মহলের ঔষধির সূত্র অনুযায়ী মহারাজ সুংজির সময় ওয়াং রাকিং নামের একজন বৈদ্য ছিলেন। এরকম অসুখে উনি বোতলে করে একটা ওষুধ দিতেন, যেটা খুবই উপকারী ছিল। যদি ওই রকম ভাবে মহারানীর চিকিৎসা করা হয় তাহলে এই অসুখ তাড়াতাড়ি সেরে যাবে। ওই মানুষটাকে মহল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু উনি পদ্ধতি কাউকে শেখাননি। কাউকে তো নিশ্চয়ই শিখিয়েছেন তিনি। এটা আমার আদেশ। সারা দেশে প্রচার করো তোমরা, তার শিষ্যকে খুঁজে এখানে নিয়ে এসো। মহারাজের অপমান হয়েছে। ওই সময় ওয়াং রামপিং নামের একজন রাজবৈদ্য ছিলেন সুনজির সময়কালে। মহারাজের ওয়াং জিনিস? রুপিং? বাবা 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 বাবা, আপনি ভীষণ ভাগ্যবান। আপনাকে রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয়েছে। ভাগ্যবান? কিসের ভাগ্যবান? হ্যাঁ? আরে কি হ্যাঁ? করছেন? কি বলতে আরে, আমার চাইছিস? কথা তো শুনুন। আপনি ওকে কেন মারছেন? আরে একটু দেখাও, তুমি ব্যথা পাওনি তো? দেখো যেন ঠান্ডা না লাগে। হ্যাঁ, তোমরা দুজন সবকিছু গুছিয়ে নাও আর ওষুধপত্র নিয়ে নাও, আমাদের বেরোতে হবে। আপনাকে তো ভীত দেখাচ্ছে কেন? কি ব্যাপার? বেশি প্রশ্ন করো না, যাও এখান থেকে। অনেক শুভেচ্ছা ডক্টর ব্যাং, অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে খুঁজছিলাম আমরা। আপনার সৌভাগ্য উদয় হতে চলেছে। মহারাজ আপনাকে মহলে ডেকেছেন। কিছু সমস্যা নাকি? চুপ করো। ক্ষমা করবেন, আমি আপনাকে আর মহারাজকে অনেক ধন্যবাদ জানাই। আরে ওসব ছাড়ুন, এখন চলুন দেখি। এই নিন আমার তরফ থেকে জল খাবারের জন্য। একটু খাওয়া দাওয়া করবে না বাইরে গিয়ে? আপনি তো খুব ভালো মানুষ ডক্টর ব্যাং। একটা কাজ করো, তোমরা জিনিসপত্র গুছো, আমাদের রাজধানীর জন্য এখনই বেরোতে হবে, বুঝলে? দেখো, সরকার আমাদের খুব খেয়াল রাখেন।
এই জন্যে যাওয়ার আগে আমি আপনাদের দুজনকে কিছু খাওয়া দাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই। চুংজিং রেস্টুরেন্ট ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, আপনি ওদের দুজনকে নিয়ে আপ্যায়ন করুন। হ্যাঁ হ্যাঁ, চলুন না, চলুন। তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। চলো জিনিস গুছিয়ে নি। গরম গরম খাবার হাজির। আমাকে দাও, ঠিক আছে। ধন্যবাদ। আপনার খাবার তৈরি আছে। মনে হচ্ছে হোটেলের মালিকের বউ। ছাড়ো আমাকে, কি করছো তুমি? সাবধানে, নয়তো বউকে বলে দেব। কেমন চলছে সব? মা, বলো না, বাবা ওখানে করছেটা কি? ওনার রাজপ্রাসাদে যাওয়া উচিত, অথচ এখানে লুকিয়ে আছেন। কিছু বলো না, শুধু জিনিস গুছিয়ে নাও। আমি সত্যি বলছি, এখানে বসে আপনার সঙ্গে কিন্তু আমার খুব দারুণ লাগছে, কিন্তু হ্যাঁ সত্যি বলছি আমি। ধন্যবাদ। চলো খাই। খান খান। আরে খাও, দারুণ লাগবে। Cheers, cheers, cheers. আমি যেটা বলছি বুঝতে পেরেছ? যেটা বলছি চিন্তা করো না একদম। চলুন আরো একটু পান করা যাক। কি লেখা আছে ওখানে? ওখানে কিছু দেখো একটা তো, ওটা লেখা পড়ে। আছে, দেখো। গিয়ে দেখো। আরে পড়ে তো পড়ে। তোমরা পেছনে কেন রয়ে গেলে? কখন পৌঁছবো আমরা? আমরা 1 মাসের মধ্যে রাজধানীতে পৌঁছে যাব। যদি সম্রাট আমাকে কোনো রাজকীয় পদ দিয়ে দেয়, আমি তোমাদেরকে পুরস্কার দিতে বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো। হ্যাঁ, মহারাজ, খুব খারাপ খবর আছে মহারাজ। স্যান্ডং এর অবস্থা খুবই খারাপ। চিংসুই বিদ্রোহী গোয়ান জেলা, ইয়াঙ্গু জেলা আর ডংচ্যাং জেলায় বিদ্রোহ করে এখান পর্যন্ত আসতে চলেছে। এটা আমার আদেশ, জেনারেল সু হেডেকে 10,000 সৈন্য নিয়ে বিদ্রোহীদের পুরোপুরি শেষ করে দিক। আমাদের বাঁচাও, এরকম করো না। আরে এসব কি করছো তোমরা? আমাদের ছেড়ে দাও। এসব কি করছো তোমরা? না, বাঁচাও আমাদের। আরে কি হলো? আরে কি করছো? বাবা এদিকে, এই যে এই 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 দাঁড়াও। বাবা, এখান থেকে বেরোতে হবে। পাগল হয়ে গেছো? বাবা, সৈনিকেরা সামনে জাকি পাচ্ছি মেরে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই আমি চলো, দেখছি, চলো। আমি দেখছি। একটা কথা শোনো, আমরা হলাম বৈদ্য, আমরা এইসব লড়াই ঝগড়ার মধ্যে যাই না। সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি, তুমি যাও। চলো চলো। সবাইকে বাইরে বের করো, চলো। বাবা, বাবা, এর চিকিৎসা করো তাড়াতাড়ি। সেনাপতি, এরা সবাই আমার রুগী, এদের নিয়ে যাওয়া ঠিক হবে না। এই মহান সম্রাটের সেনাপতি, চলো আমাদের সঙ্গে। যদি মরতে না চাও তাহলে চলো। ভেবেচিন্তে কথা বলুন। যদি এর চিকিৎসা না করি তাহলে কি করবেন আপনারা বলুন? আমার কথা না শোনার তোমাদের এত সাহস? তো মেরে ফেলুন আমাকে। পেছনে সরে যাও, আমার কথা শুনুন। এতটা নিষ্ঠুর হবেন না। আমার লোকেদের ক্ষমা করে দিন। আমি প্রাণ ভিক্ষা চাইছি। আমাকে প্রাণে বাঁচিয়ে দিন। সেনাপতি, সেনাপতি।
যদি কিছু বলার থাকে বলো, না হলে আদালত থেকে চলে যাও। মহারাজ, আবহাওয়াটা বদলে যাওয়ার পর মহারানীর শরীর অনেকটা ঠিক হয়ে গেছে। জেনারেল সু সভায় আসছেন। বাবা সাবধানে। মহারাজের জয় হোক। ওঠো ওঠো, ধন্যবাদ মহারাজ। আমরা যুদ্ধ জিতে গেছি। আর এটা শুনলাম আমি যে একটা তীর লেগে তুমি ঘায়েল হয়ে গিয়েছিলে, তোমার ঘা কেমন আছে? ধন্যবাদ মহারাজ, এখন আমার পা অনেকটাই ঠিক। একজন বৈদ্যর সঙ্গে দেখা হয়েছিল, বাঁশের বোতল দিয়ে শুশ্রূষা করেছে। বাঁশের বোতল এক ডাক্তার? মহারাজ, ও কোথাও ওয়াং রাকিং এর শিষ্য নয় তো? ওই ডাক্তার এখন কোথায়? মহারাজ, আমি ওনাকে রাজপ্রাসাদে আনতে চেয়েছিলাম ওনার চিকিৎসা শৈলীতে প্রভাবিত হয়ে, কিন্তু আমি কল্পনা তো ভাবিনি যে উনি অন্য কোথাও চলে যাবেন। চলে গেছেন? মহারাজ, এ ও নয় তো যাকে আমরা শাহী তালিকা রেখেছিলাম? মহারাজ, আপনি কি ওনাকে চেনেন? আমার সন্দেহ হচ্ছে যে উনি একজন ওয়াং রুকিং এর শিষ্য। শুনজির সময় থেকে খুব নাম করে ডাক্তার ছিলেন। আমি চাই যে তুমি ওনাকে ডাকো। ভুলটা আমারই। যদি আমি জানতাম তাহলে ওনাকে এইভাবে আমি চলে যেতে দিতাম না, ওনাকে আটকে দিতাম। তাছাড়াও ও বাবার প্রাণ বাঁচিয়েছিল। আমার মেয়ে ঠিক কথাই বলছে। আমি খুবই দুঃখিত যে আমি ওনার কৃতজ্ঞতা স্বীকারও করতে পারলাম না। মহারাজ, এখান থেকে যাওয়ার আগে কিছু নতুন সৈনিকদের আমি নিয়োগ করেছি, ওরা শান্তি বজায় রাখতে সাহায্য করবে। আমি ঠিক করেছি তো? আমি এক্ষুনি ফিরে গিয়ে ওই বৈদ্যকে খোঁজার আদেশ দিচ্ছি। ছেড়ে দাও, আমি অন্য কিছু দেখছি। বাবা, আমি বুঝতে পারছি না তুমি ভাবছোটা কি? হ্যাঁ, আমরা আবার কেন পালিয়ে যাচ্ছি? আমরা রাজধানীর সেনাপতির সঙ্গে কেন গেলাম না? হয়তো আপনাকে রাজবৈদ্যই বানিয়ে দিত। ফালতু কথা বলো না। তোমার দাদুও শাহী বৈদ্য ছিলেন, আর ওনাকে মারার পরিকল্পনা করা হয়েছিল। যখন উনি মৃত্যুশয্যায় ছিলেন তখন উনি দিব্যি দিয়েছিলেন যে এই পরিবারের কোনো সদস্য ওই রাজমহলে কখনো কাজ করবে না, বুঝেছো? ছেলের সাথে ভালোবেসে কথা বলা যায় না? ও হাং জিয়াং, হ্যাঁ তাড়াতাড়ি চলো। ঠিক আছে। আস্তে। মহারাজ, আমাদের জাহাজ সাংডং পৌঁছে গেছে। আমাদের লিঙ্কিং এ দাঁড়াতে হবে। মহারাজ, এইমাত্র লিঙ্কিং এ বিদ্রোহ হয়েছিল। আমার হিসেবে ওই জায়গাটা সুরক্ষিত নয়, আর আমরা গতকালে গ্রীষ্মকালে এখানে এসেছিলাম। তাহলে এখন আমরা কেন যাচ্ছি? যা বললাম করো। হ্যাঁ, আমি বুঝে গেছি মহারাজ। বাবা, শেষে আমাদের এই ছোট্ট মন্দিরে লুকিয়ে থাকতে হচ্ছে। আমি আর থাকতে পারছি না। তুমি কিছুই জানো না। এই মন্দির গুন্ডা আর সৈনিকদের থেকে সুরক্ষিত। এখানে কোনো বিপদ নেই, নিশ্চিন্ত থাকো। অনেকদিন হয়ে গেছে দিনের আলোটাই দেখিনি। বাইরে খোলা বাতাসে শ্বাস নি। না, তুমি কি চাও ওই সৈনিকরা তোমায় ধরে নিয়ে যাক? কত দিন হয়ে গেল, সৈনিকরা তো অনেক আগেই চলে গেছে। সরকারি আধিকারিকরা ঘাবড়ে আছে, সৈনিকদের পাঠিয়েছে। তোমায় দেখে ফেললে তখন? তখন যা হয় হবে। আমি বাইরে গিয়ে খোলা বাতাসে শ্বাস নেবই। আর তাছাড়া আমি মন্দির প্রাঙ্গণের মধ্যেই থাকবো, বেশি দূরে যাব না। ঠিকই তো বলছে, একটু বাইরে গেলে ভালো লাগবে। আমারও মন উঠে গেছে। মা, ধন্যবাদ। এই, আরে ফিরে আয়। যেতে দিন না, খাবারটা খান। তুমি ওর মাথাটা খেয়েছো। আমাদের ঠাকুরদাদার সময় থেকে এখনো অবধি অনেকগুলো পিঁড়ি কেটে গেল। আপনি একটু বেশি ভাবছেন। এখানে লুকিয়ে বসে আছেন। এটা ওনার আদেশের অমান্য করা হবে। কিচ্ছু শোনেন না। চিন্তা করবেন না মহারানী, আমার দাদু মহারাজ শুনজির শাসনকালে রাজকীয় বৈদ্য ছিলেন, যিনি বাঁশের বোতল দিয়ে পুরনো সব ব্যথা দূর করে দিতেন। আমি কথা দিচ্ছি আপনি দুদিনে ঠিক হয়ে যাবেন। ও সত্যি বলছো? যদি এটা সত্যি হয় আমি তোমাকে শাহী বৈদ্য বানাবো। ধন্যবাদ মহারানী। আমি মহারাজ ডোয়েঙ্গারকে বলেছিলাম যে ডক্টর ভ্যানকে দিয়ে আপনার চিকিৎসা করাতে।
আশ্চর্য হবার কিছু নেই। সম্রাট ক্যানজি বারবার এখানে আসতে কেন চাইতেন? পাহাড়ের ওপর ওই বুদ্ধ মন্দির, পাহাড়ের ওপর বিভিন্ন গুরুর বাস। আরে ফুলটুসি, দারুণ লাগছে মাইরি। আরে সাথে চলো। আরে বুড়ো, স্বর্ণ রাস্তা থেকে। দাদু! সরে আরে যাও! ফুলটুসি, কাছে এসো, রাতে তোমাকে তারা দেখাবো। আরে এসো তো। আরে তোমার সাহস কি করে হলো আমাকে পেছন থেকে হামলা করার? ওঠো দাদু! আরে ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। সাবধানে। দাদু ঠিক আছো? আমায় বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি খুব ভালো ছেলে। তুমি ওই বুড়ো মানুষটার আর ওই মেয়েটার প্রাণ বাঁচিয়েছো। নায়ক তো তুমি। বাবা, দাদুকে নিয়ে বাড়ি যাও, যাও। আমি জানি তোমাকেও আর তোমার পরিবারকেও বাঁশের বোতল দিয়ে চিকিৎসা করো, তাই না? আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না। দেখাচ্ছি মজা, দাঁড়া। কি হয়েছে মহারাজ? কি হচ্ছে মহারাজ? যখন এই ছেলেটার সঙ্গে মারামারি করছিলাম পায়ে লেগে গেছে। আমায় একটু দেখতে দিন। ছেড়ে দাও। তুমি ডাক্তার নাকি? হ্যাঁ, সে একরকম। আপনাকে একটা গোপন কথা বলছি। আমাদের পরিবার বাঁশের বোতল দিয়ে হাড়ের চিকিৎসা করতে বিখ্যাত। আমার বাবা, ঠাকুর দাদা সবাই এই কাজ করেছে। আর সম্রাট আমাদের রাজপ্রাসাদে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন। হ্যাঁ, রাজমহলে যাও তো গর্বের কথা, যাওনি কেন? সে আপনি ঠিক বলছেন, কিন্তু বাবা ওখানে যেতেই দিচ্ছে না। মহারাজ, খুব ব্যথা যদি করছে। আমি আপনাকে বাবার কাছে নিয়ে যাই তাহলে? তোমার মনটা খুব উদার। একদম সোজা আসুন আমার সাথে। ছেলেটা আমাদের জন্য কোনো বিপদ না নিয়ে আসে। আপনি এরকম কেন ভাবছেন? কিচ্ছু হবে না। মা, বাবা, দেখুন চলে এসছে। বাবা, মা। দেখো, আমি বলেছিলাম না। মহাশয়, আপনার ছেলে কোনো বিপদে পড়েনি। ও তো ন্যায়ের জন্য লড়ছে। বাবা, মা, এদের ধন্যবাদ বলো, না হলে আজ আমি হয়তো মরেই যেতাম। কি? তোমার কথা ব্যথা লাগেনি তো? আপনার উপকারের জন্য ধন্যবাদ। বাবা, আমাকে বাঁচাতে গিয়ে এনার পায়ে আঘাত লেগেছে, সেই জন্য এনেছি। এনাদের সাহায্য করে দাও। ধন্যবাদ মহাশয়। আরে আপনি কি দেখছেন? তাড়াতাড়ি করুন না। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন, এদিকে চলো, আসুন। চলো। আপনার পাটা দেখান। এই পায়ে তো কোনো অসুবিধা নেই। মহাশয়, বোধহয় আপনার হাতের স্পর্শ আমায় ভালো করে দিয়েছে। সত্যি কথা বলতে গেলে আমার পায়ে আগে থেকেই সমস্যা ছিল। ঠান্ডা হাওয়া লাগলে ব্যথাটা বাড়ে। আপনার কি ঠান্ডা লাগছে? আপনি এক্ষুনি ঠিক হয়ে যাবেন। হংসিয়াং, হ্যাঁ, আমার কাপটা নিয়ে এসো। মহাশয়, আমার মনে হচ্ছে আপনি এখানকার স্থানীয় লোক নন। আপনি ঠিক বলেছেন। আমি রাজধানীতে ব্যবসা করি। আপনি রাজধানী থেকে এসেছেন? আগে আমি নদী পার করে সুজহু আর হংজৌ তো যাই, আর কখনো কখনো এখানে বিশ্রামের জন্য থেকে যাই। বুঝতে পেরেছি। হুম। অনেক আরাম লাগছে। আপনার হাতে বোধহয় জাদু আছে। তেমন কিছু না, আমি আমি একটু চেষ্টা করলাম আর কি। আপনি নিজেকে ছোট করতে চাইছেন কেন? আপনার আমাকে বলা উচিত। আপনার চিকিৎসা খুব সুন্দর। আমার মা খুব অসুস্থ আছেন অনেক বছর ধরে। আমি ওনাকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওনার ওপর কোনো ওষুধই কাজ করছে না। আমি আপনার মতো ডাক্তার কখনো দেখিনি। আপনি আমার সঙ্গে রাজধানীতে চলুন, আমার মায়ের চিকিৎসা করে দিন। আপনার সমস্ত খরচা আমার। কি ভাবছেন আপনি? আমাকে ক্ষমা করবেন। আসলে আমি রাজধানীতে চিকিৎসা করব না। বাবা, তুমি চুপ কর। ডাক্তারবাবু,
লিঙ্কিং এর প্রতিটা মানুষ সেই ডাক্তারকে চেনে যিনি বাঁশ দিয়ে সেনাপতির প্রাণ বাঁচিয়েছিলেন। শাহী সিনহা আপনাকে খুঁজছেন। এই কথা ঠিক নয়, আমি তো কোনো সেনাপতিকে বাঁচাইনি। সরকার থেকে সমস্ত শহরে গোয়েন্দা ছড়িয়ে দিয়েছে। হতে পারে খুব তাড়াতাড়ি তারা এখানেও চলে আসবে। যদি আপনি ধরা পড়েন রাজার হুকুম না মানার কারণে, আপনার শাস্তি হতে পারে। আপনাকে শাস্তি দেওয়া হবে? আরে চিন্তা কেন করছো? উনি আমাকে খুঁজছেন না। ডাক্তার, আপনি ঠিক বলেছেন। যদি আপনাকে খোঁজাই না হয় তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? কিন্তু সরকার চুপ করে থাকবে না। যতক্ষণ না ডাক্তারকে খুঁজে পাবে ততক্ষণ তারা খুঁজে যাবে। সে যদি আপনি হন তাহলে তো সমস্যা আছে। ঠিক বলছেন, ঠিকই তো বলছেন উনি। আমাদের সুযোগের সদ্ব্যবহার করে ওনার সাথে যাওয়া উচিত। আমাদের সন্তানের প্রাণ বাঁচিয়েছেন, ওনার জন্য তো কিছু করা উচিত। আর উনি আমাদের গোয়েন্দা থেকেও বাঁচাবেন। মহাশয়, আপনি সত্যি আমাদের শহরে নিয়ে যেতে পারেন? চিন্তা করো না, শহরের থেকে বাইরে যাওয়ার জন্য ব্যবসাদারদের কোনো অসুবিধা হয় না। আপনারা আমার সঙ্গেই থাকবেন। শোনো, আমাদের ওনার কথা শোনা উচিত। একদম, মা ঠিক কথাই বলেছে। ঠিক আছে, তাহলে আপনি বলছেন যখন, তো আপনার সাথে রাজধানী যাব। শুধু খেয়াল রাখবেন কেউ যেন আমাদের না দেখে। আপনার মায়ের চিকিৎসা করার পর আপনি আমাদের বাড়ি শ্যানডং পাঠিয়ে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই। রাজকুমার, এটা খোলার সময় হয়ে গেছে। ঠিক আছে। এগুলো সব খারাপ রক্ত। অনেক দিন হয়ে গেল, না ব্যথা কমছে না একটু আরাম পাচ্ছি। মহারাজ, অনেক বছর হয়ে গেল আপনি এই রোগে ভুগছেন। হ্যাঁ, কিন্তু যেখানে বাঁশটা লাগিয়েছিলে সেখানে ব্যথা হচ্ছে আর চুলকুনিও। এর মানে আপনার রোগ দূর হয়ে যাচ্ছে মহারাজ, চিন্তা করার কোনো দরকার নেই। এই পায়ের ব্যথা নিয়ে আমি রীতিমতো চিন্তিত। এমন কোনো বৈদ্যই পাচ্ছি না যে এটাকে ঠিক করে দেবে। ক্রমাগত কাজ করলে এরকমই হয় মহারাজ, আর বয়স বাড়লেও এরকম হয়। মহারাজ, এটা আমাদের পরম্পরা থেকে চলে আসা চিকিৎসা, এই রোগকে ঠিক করার জন্যই প্রসিদ্ধ। চিন্তা করবেন না, আমার পুরো বিশ্বাস আপনি ঠিক হয়ে যাবেন। খুব ভালো, তুমি পুরস্কার পাবে। ধন্যবাদ মহারাজ। কি মা, এই তলোয়ারটা এখানে কেন? আমি বলছি, ওই রাজধানীতে সম্রাট আর বড় অধিকারী ছাড়াও আরো অনেক ধনী লোক থাকেন। যে আমাদের নৌকা চালাচ্ছে সেও ধনী হবে। তাহলে ঠিক আছে। ভাগ্য না দুর্ভাগ্য? কি হলো, আপনি কি বিড়বিড় করছেন? এখনো অবধি ঘুমে আছেন? এর জন্যে এর জন্য? হুম। আমরা গেছি, ইনি তো এখানকার রাজা। ওঠো সবাই। মন্ত্রীরা, দক্ষিণের শহর থেকে আমি, ওয়ং রোকিং শহর থেকে আমি একজন ডাক্তারকে নিয়ে এসেছি। গেহুয়া, হ্যাঁ, ডক্টর ওয়াংকে এখানে এনে সবার সঙ্গে পরিচয় করাও। বৈদ্য ব্যাং, আপনাকে মহারাজ ডাকছেন। চল চল চল। আপনাকে আপনাকে অন্তর থেকে প্রণাম মহারাজ। মহারাজ, কিছুদিন আগে বান রুকিনের বংশধর আমাদের সৈন্যদের সঙ্গে রাজবাড়িতে এসেছিলেন, আর উনি মহারানীর চিকিৎসাও করেছিলেন। আর সেই সাথে কিছুদিন আগে ইনি আমার পায়ের ঘা ঠিক করে দিয়েছিলেন। তাহলে তার আর এক বংশধর এখানে কি করে আসতে পারেন? কি হচ্ছে এসব? মহারাজ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি যা ভাবছেন আমি সেই শাহী বৈদ্যের বংশধর নই। দয়া করে আমাকে শ্যাংডং ফেরত যেতে দিন। তুমি যদি ওর বংশধর না হও তাহলে তোমার ছেলে কেন বলল? মহারাজ, এই বাচ্চাটা ছেলে মানুষ, আপনি কে ক্ষমা করে দিন। মহারাজ, আমি ক্ষমা চাইছি। তোমাকে আবার জিজ্ঞেস করছি তুমি ওর বংশধর কি না।
না, আমি ওনার বংশধর নই। সবাইকে নিয়ে যাও, মেরে দাও। না, আমরা নির্দোষ। আমাদের ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন মহারাজ, মহারাজ, আমাদের ছেড়ে দিন। মহারাজ, পিতা পুত্রের মধ্যে পার্থক্য আছে। তারপর এক পুত্র বংশজ হতে অস্বীকার করছে, আরেকজন স্বীকার করছে। আমার আপনার কাছে নিবেদন যে কোনো রকম নির্ণয় নেওয়ার আগে সব দিক ভালো করে বিচার করে নেবেন। একদম ঠিক। ওই তিনজনকে বন্দি করে রাখো, বুঝতে পেরেছো? হঠাৎ মহারাজের চিন্তাধারাই পাল্টে গেল, না হলে আমরা এতক্ষণে মরে যেতাম। আমাদের সবাইকে এখানে বন্দি করে দিয়েছে, জানি না কখন বেরোবো। ঈশ্বর জানেন। আমি ওদের সাথে কথা বলতে যাচ্ছি। সম্রাট নিজেই কেন ব্যবসায়ী হওয়ার নাটক করলেন? আমরা কি কোনো অপরাধী যে এরকম করছে? তুমি ওনার সাথে কথা বলবে? তুমি একজন মহিলা। মানছি আমি একজন মহিলা, তলোয়ারও ওঠাতে পারি আমি। আমাদের সাথে এরকম করতে পারেন, আমি কথা বলবো ওনার সাথে। দাঁড়াও, ফেরত এসো। বৈদ্য ব্যাং, এখন আপনি এই মহলের প্রধান চিকিৎসক। মহলে আসতেই রাজকুমার আপনাকে সম্মানিত করেছে। আমার টাকা বা পুরস্কার এসব কিছু চাই না। আমার তো শুধু এটাই ইচ্ছে যে আমি মহলের শাহী বৈদ্য হয়ে যাই। আমি মহারাজের সঙ্গে কথা বলেছি আর তোমার চিকিৎসার ব্যাপারে জানিয়েছি। এও বলেছি যে তোমাকে যেন রাজ চিকিৎসক বানায়। ব্যাং জীবনকে মারতেও চেয়েছিল। আমার ব্যাপারে ওনার সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুরুদেব, মনে হচ্ছে ওই লোকটা সত্যি ওয়াং পরিবারের বংশজ, আর ওয়াং জিয়ান নকল। ওই আসলটাকে না রেখে এই নকলটাকে রাখতে হবে। গুরুদেবের মানে? এরকম অযোগ্য লোকেদের থেকে আমাদের কোনো বিপদ আসবে না। আমি কি কিছু জিজ্ঞেস করতে পারি? মহারাজ আমাদের থেকে কি চান? 1 মাসের ওপর হয়ে গেল, কেউ কিছু বলছেনই না আমাদের। গুরু কমিশনার লিয়ের হিসেবে আমার মনে হয় আপনার সঙ্গে কিছু খারাপ হবে। উনি কি আমাদের মারতে চান? আমি শুধু এটাই বলবো যে অন্য বৈদ্য ভালো করে কাজ করে ফেলেছে, তাহলে আমার কোনো দরকার নেই। খাচাক। ওসব ছাড়ো, খাবার খেয়ে নাও, ওসব ভুলে যাও। এই শোন, এসব থাক, তোর সাথে আমার কিছু কথা আছে। কি বলতে চাও বাবা? আমাদের প্রাচীন আইন অনুসারে যে শেষ 4 জড়িবুটি আছে সেটা আমাদের পরিবারের কাছে গুপ্ত, আর এগুলো আমি শুধু যখন আমি মারা যাব তখন তোমাকে দিতে পারবো। কিন্তু এখন যে সময় চলছে, আমরা বাঁচবো কি মরবো জানি না। ওরা যদি আমায় মারতে চায় তো ওদের মারতে দাও। আজই আমি তোমাকে ওই জড়িবুটির রহস্য বলে দিচ্ছি। এই 4 জড়িবুটি বাকি জড়িবুটির শক্তি বাড়িয়ে দেয়। বাকি জড়িবুটি এটার কাছে কিছুই নয়, কিন্তু তুমি এই রহস্যটাকে কোথাও লিখতে পারবে না। এটা তোমায় মস্তিষ্কে রাখতে হবে। না বাবা, 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 ওরা আমায় যে কোনো সময় মেরে ফেলবে। না রে বাবা, সেই সময় অনেক দিন চলে গেছে। এটা আমাদের পৈতৃক সম্পত্তির ব্যাপারে, আমাদের পারিবারিক ব্যাপার। এটা এই 4 জড়িবুটির রহস্য জানতে গেলে তুমি ব্যাংক পরিবারের একমাত্র ওয়ারিস। এটাই পৈতৃক আইন। বাবা, শোনা আমার, কি হয়েছে তোমার? আমাকে বাঁচান মহারাজ, আমি মরতে চলেছি। মহারাজ, মহারানী ওয়ানের নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে। উনি খুব বিপদের মধ্যে, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। এনাকে কোন ডাক্তার এনাকে ভালো করতে পারে? ওয়াং জিম্যানকে একবার সুযোগ দেওয়া হোক, যে শ্যাংডং থেকে এসেছিল। যদিও সত্যিকারের বংশজ হয় তাহলে এই ব্যাপারে অবশ্যই কিছু করবে। ওয়াং জিমিং, তাড়াতাড়ি যাও, এখনই নিয়ে এসো ওকে। আজ্ঞে মহারাজ। দেখ বাবা, আজকের পরে তুই আমাদের 5ম বংশধর, আমাদের পরিবারের 5ম বংশধর। মহারাজের আদেশ, ওয়াং জিম্যানকে দরবারে নিয়ে আসা হোক। কোথায় নিয়ে যাচ্ছ বাবাকে? আরে চলুন। কি হয়েছে? আমি আসবো, আমি ফিরে আসবো, চিন্তা করো না, চিন্তা করো না। দাঁড়াও, দাঁড়াও।
আমরা তাকে মারার জন্য নিয়ে যাচ্ছি না। মহারানীর শরীর খুব খারাপ, চলো তাড়াতাড়ি। মহারাজ, মহারানীর এক্সিমা হয়েছে, যেটা ভুল ওষুধের জন্য হয়েছে। তুমি চিকিৎসা করো। অবশ্যই। দেখুন, ওই ছুঁচটা ওই জায়গাটা গিয়ে ফোটান। হ্যাঁ। এদিকে এসো, এটা খুলে নিয়ে মহারানীর জন্য বানিয়ে আনো। মহারাজ, আপনার কাছে একটা বিনতি আছে আমার। আগে ওর প্রাণ বাঁচাও। চিন্তা করবেন না মহারাজ, এতে মহারানীর চিকিৎসায় কোনো খামতি হবে না। বলো। যদি আমি মহারানীকে বাঁচাতে পারি তাহলে আমি আপনার থেকে পুরস্কার চাইব না। শুধু মহারাজ কথা দিন যে আপনি আমার পরিবারকে বাড়ি ফিরে যেতে দেবেন। আগে এনাকে ভালো তো হতে দাও। ঠিক আছে। আমার সোনা, কেমন লাগছে এখন? মহারাজ, একটু ভালো বোধ হচ্ছে। তাড়াতাড়ি করো, মহারানীর জন্য আরেকটা বানাও। মহারানীর জন্য একটু গরম জল দরকার। মহারানী কিছুটা ভালো বোধ করছেন। মহারাজ, উনি কি নতুন বৈদ্য? তাহলে এনাকে পুরস্কার দিন। না মহারানী, আমি একজন সাধারণ মানুষ। মহারাজ, মহারানী এখন ঠিক হয়ে গেছেন। এবার আপনার আমাদের যেতে দেওয়া উচিত। হে মহামহিম, ওকে ছাড়া যাবে না। তোমায় ছেড়ে দিই? তুমি কোথায় যেতে চাইছো? মহারাজ, আপনি আমাকে কথা দিয়েছিলেন। একজন সম্রাট হিসেবে আমি চাই যে তুমি এখানেই থাকো। মহারাজ, মহারাজের ইচ্ছে তুমি রাজকুমার আর মহারানীর চিকিৎসা এইভাবেই করতে থাকো, যাতে আমরা বুঝতে পারি তুমি আসল না নকল। যদি ওনাদের রোগ ঠিক হয়ে যায় তাহলে তুমি আসল। আমি এটাই বলতে চাইছিলাম। এরা ভালো হয়ে যাবার পর তখন আমরা ঠিক করব কি করা উচিত। মহারানী, ওয়াং কি দারুণ ডাক্তার না? শুধু 15 দিনই হয়েছে, আপনি কত ভালো অনুভব করছেন। আরে সাবধানে। রাজকুমার, আপনার যে কষ্ট হচ্ছে এটা রক্ত ধমনীতে জমে যাওয়ার জন্য হয়েছে, যেটা ঠান্ডা লাগার জন্য হয়েছে। আপনি একদম ঠিক বলেছেন বৈদ্য ব্যাং। আমাদের মহারানীও এই রোগেই ভুগছিলেন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই রাজকুমার, আপনি একদম ঠিক হয়ে যাবেন। শুধু 4 বার ওষুধটা নিতে হবে। 4 বার? তাই নাকি? হ্যাঁ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজকুমার গো, আপনার কাকে বেশি ভালো লেগেছে, বৈদ্য ওয়াং জিমেন নাকি ওয়াং জ্যাংসিন? যবে থেকে বৈদ্য ওয়াং জিম্যাং আমার চিকিৎসা করছে তারপর থেকে অনেকটা হালকা অনুভব করছি, আর রক্ত চলাচলও বেশ ভালোই হচ্ছে। এরকম আগে অনুভব করিনি, কিন্তু ওয়াং চ্যাংজিনের সময় এরকম কিচ্ছু ছিল না। রাজকুমার, এইসব এই জন্য হয়েছে যে আমি একটা বিশেষ মলম লাগিয়েছিলাম ছুঁচ ফোটানোর আগে, যাতে বিশেষ ধরনের ঘা ঠিক করার ক্ষমতা আছে। রাজকুমার আর মহারানীর 2 দিনের চিকিৎসার পর তারা ঠিক হয়ে যাবে। তারপর আপনি আমার তরফ থেকে মহারাজকে এটা বলে দেবেন যে উনি আগে আমাকে পুরস্কৃত করুক, তারপর চাকরি দিয়ে দিক। মহলে আমাকে 3য় স্থান তো দেওয়া উচিত। বুঝে গেছি। আমি আগেই মহারাজের সঙ্গে কথা বলে নিয়েছি। আমি এই রাজবাড়িতে 20 বছর ধরে আছি, আর এখন পর্যন্ত 4 ধাপ এগিয়েছি। কিন্তু আমি চেষ্টা করে আপনাকে 3 ধাপে নিয়ে যাব। ধন্যবাদ কমিশনার লি। বৈদ্য ভ্যাং, কি হয়েছে? চলুন আমার সাথে। কি করছো? চলো আমাকে ছেড়ে দাও। ওয়াং স্যাংজিন, ঠিক করে বলো, তুমি কি ওয়াং রুকিং এর বংশধর? হ্যাঁ মহারাজ, যখন আমি ছোট ছিলাম আমার বাবা আমাকে বাঁশের বোতল দিয়ে চিকিৎসা করা শিখিয়েছিলেন। বাঁশের বোতল দিয়ে চিকিৎসা করার এই পরম্পরা আমাদের ঠাকুরদার বংশ থেকে চলে এসেছে, আর সুনজির শাসনকালেও উনি বৈদ্য ছিলেন। তোমার প্রপিতামহের নাম কি? বলছি মহারাজ, আমার প্রপিতামহ ওয়াং রুকিং ছিলেন। মহারাজ,
এ মিথ্যা কথা বলছে। রিকুইং আমার প্রপিতামহ ছিলেন। ইউনিশাই, পুঁথিতে দেখুন কতজন ওয়াং রুকিং ছিল ওখানে। আগে মহারাজ, শাহী মহলের ঔষধি বিভাগের কাগজপত্র হিসেবে শুধু একটাই ওয়াং রুকিং ছিল। উনি আমার প্রপিতামহ। তুমি মিথ্যে বলছো। যেটা সত্যি সেটা সত্যি, কোনো মিথ্যে কখনো সত্যি হতে পারে না। ওয়াং চেনজিং, তোমার পরিবারের চিকিৎসার জন্য কত রকম ওষুধ প্রয়োগ করো? আমার বাবা আমাকে 48টা রামবান চিকিৎসা বলেছিলেন। ওয়াং জেমেং, আর আপনার? মহারাজ, আমাদের পরিবারে 48টা গুপ্ত জড়িবুটি আছে। শাহী ওষুধ বিভাগের কাগজপত্রেও 48টা ওষুধেরই উল্লেখ আছে। ওয়াং চেনজিং, তুমি এতদিন ধরে চিকিৎসা করছো, তাহলে মহারানী এখনো ঠিক হচ্ছেন না কেন? আর রাজকুমার গুয়োকে তোমার চিকিৎসা চলাকালীন বোতল যেখানে লাগিয়েছিলে সেখানে রক্ত জমে গেছে, এই সম্বন্ধে কি বলবে তুমি? মহারাজ, প্রত্যেক জনের আলাদা আলাদা ব্যাপার হতে পারে। হয়তো আমার বংশগত চিকিৎসা ওনার উপরে কাজ করছে না, আর সেই জন্য উনি ঠিক হতে পারেননি। বাজে কথা। দেখুন মহাশয়, আমি কিছু প্রশ্ন করতে পারি আপনাকে? আপনার ওষুধপত্রের মধ্যে কমফ্রে আর টোড আছে কি? মহারাজ, দেখলেন আপনি, এই লোকটা নকল। আমার গুপ্ত রামবানের ব্যাপারে জানতে চাইছে আপনার সামনেই। যদি আপনি উত্তর না দিতে পারেন তাহলে আপনি জড়িবুটি সম্বন্ধে কিছুই জানেন না। তোমাকে তো আমার কাছে ওটা আছে, যেটার প্রয়োগ রক্তকে থামানোর জন্য আর দাগ পরিষ্কার করার জন্য করা হয়। ওর সঠিক মাত্রা কি? কমফ্রে 5.5 গ্রাম দেওয়া হয়। দেখলেন মহারাজ, মহারানী যে ঠিক হচ্ছিলেন না আর ওনার অসুখের যে উপশম হচ্ছিল না, তার সবচেয়ে বড় কারণ হলো কমফ্রের ডোজ। এটা রক্ত সঞ্চালন করে ফোলাভাব আর ব্যথা দূর করে। এর অধিকতম মাত্রা 3.6। এর থেকে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু এর কুপ্রভাব হতে পারে। এই কারণেই মহারানীর এই ওষুধ দিয়ে কোনো উপকার হচ্ছিল না। আর দ্বিতীয় কারণ হলো ছুঁচের থেকে ইনফেকশন, আর সেটা এই জন্য হয়েছে যে আপনার চিকিৎসায় ছুঁচের ব্যবহার সঠিক হচ্ছিল না, তার জন্য রুগীর কোনো উপকারই হচ্ছিল না। মহারাজ, আমার বাবা একবার আমাকে বলেছিলেন, যখন আমার প্রপিতামহ রাজমহলে বৈদ্য ছিলেন তখন ওখানে ভ্যাং ওয়ার্ড নামের একজন বৈদ্য ওনাকে ফাঁসানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি সফল হতে পারেননি। আমার মনে হয় সেই প্রপিতামহ এনারই কি বংশধর। বাজে কথা বলছো? আমার বাবা আমাকে বলেছিল যে প্রপিতামহকে নতুন উপায় খুঁজতে বলা হয়েছিল, মহলে জায়গা দেওয়া হয়েছিল। ওয়াং চেনজিং, তোমার দেশ কোথায়? আমার বাবা আমাকে কখনো বলেনি, কিন্তু আমি জানি যে আমি লিংল্যান্ডে পড়াশোনা করেছি। ওয়াং জেমেং, তোমার আসল দেশ কোথায়? মহারাজ, আমার বাড়ি শ্যাংডমের একটা গ্রামে। মহারাজ, শাহী বিভাগের কাগজপত্র হিসেবে ওয়াং রুকিং শ্যাংডং এর গোয়াং জেলা থেকে ছিলেন। সেই সময় যে লোকটা ওয়াং রুকিং এর গুপ্ত ওষুধের ব্যাপারে জানার চেষ্টা করেছিল তার নাম ওয়াং হুয়ের ছিল, আর মহারাজ তাকে লিংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিলেন। ওয়াং জেমেং, তুমি লিঙ্কিয়ে কেন মানুষের চিকিৎসা করো? সেটা এই জন্য মহারাজ, কারণ আমার ছেলে ভুল বুঝে শাহী পত্র নিয়ে এসেছিল, আর তারপর আমার কাছে আর কোনো উপায় ছিল না, আমাকে পালিয়ে যেতেই হয়েছিল। তুমি লিঙ্কিয়ে চলে গেছো কেন? আমাদের পৈতৃক আইন অনুসারে ভ্যাং পরিবারের কোনো সদস্যরই রাজমহলে আসা মানা। আমাকে ক্ষমা করুন মহারাজ। মহারাজ, আমার বাবা বলেছিলেন যে আমার প্রপিতামহের নাম ওয়াং রুকিং ছিল, ওয়াং হুয়েড নয়। হতে পারে আমার পরিবার লিংল্যান্ডে থাকে, তার মানে এই নয় যে আমরা লিংল্যান্ডেরই বাসিন্দা। আপনি আমাকে নকল বলতে পারেন না মহারাজ, এটা ভুল। মহারাজ, শাহী মহলের ওষুধ বিভাগের কাগজপত্র হিসেবে মহারাজ সুনজি ওয়াং রুকিংকে স্মৃতিরূপে সোনার সূঁচ দিয়েছিলেন, আর সেই সূঁচ শাহী বৈদ্য ছাড়া আর কারোর কাছে মোটেই ছিল না। ওয়াং চেনজিং, সেই ছুঁচ তোমার কাছে আছে? না মহারাজ, আমি বাবার থেকে এরকম কিছু শুনিনি। ওয়াং জেমেং, তোমার কাছে কি আছে? হ্যাঁ আছে মহারাজ, আমার কাছে আর মাত্র একটাই ছুঁচ বেঁচে আছে। এটা আমার পৈতৃক সম্পত্তি, এই জন্য আমি এটা খুবই সামলে রেখেছি। আমার মনে হয়েছিল যে এটার দরকার পড়বে, তাই আজ সকালেই আমি এটা আমার সঙ্গে নিয়ে নিয়েছিলাম। ওয়াং চেনজিং, তোমার সাহস কি করে হলো? তোমার প্রপিতামহ লিংল্যান্ড গিয়েছিলেন ওয়াং রুকিংকে ঠকানোর জন্য তোমরা, আর এখন তুমি তার থেকেও বড় হওয়ার জন্য নিজেকে ওয়াং রুকিং এর বংশধর বলছো। নকল ডাক্তার সেজে তুমি অপরকে ঠকিয়ে যাচ্ছ। একে মেরে ফেলো। মহারাজ, আমি সত্যি এটা জানতাম না, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ, হ্যাঁ,
আমার আর এর মধ্যে মতভেদ আমাদের পূর্বপুরুষ দ্বারা শুরু করা হয়েছিল। এখন যখন এই ব্যাপারে অবগত নয়, তাহলে একে প্রাণ ভিক্ষা দেওয়া হোক। নিশ্চয়ই তুমি কনফিউজ বা মেনসুইসের মতো জায়গায় থাকো। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, একে আমি ছেড়ে দেব। ভ্যান সেনজিং, আমার প্রপিতামহ তোমার প্রপিতামহকে লিঙ্গান পাঠিয়েছিলেন, আর এখন আমি তোমাকে সোজা দক্ষিণ রেগিস্থানে পাঠাচ্ছি। আর এখন থেকে তুমি কখনো ডাক্তার থাকতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। ভ্যান জেমেং, এটা তোমার পুরস্কার। আমি তোমাকে ৫ম অধ্যায়ের রাজ্যের ডাক্তার বানাচ্ছি। তোমার স্ত্রীকে এক পদে আর তোমার পুত্রকে এক পদে অভিষিক্ত করলাম। মহারাজ, আর শোনো, শুধু এটাই নয়, ১০০টা সোনার কয়েন, ১০০০টা রূপোর কয়েন আর ১০টা সিল্কের বাক্স, রাজধানীতে একটা বাড়িও দেওয়া হবে। মহারাজ, আমি আপনাকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। যাই হয়ে যাক না কেন, আমার এসব দরকার নেই মহারাজ। এছাড়া তোমার কি চাই, আমি সেটাও তোমাকে দেব। মহারাজ, আমি সত্যি বলছি, এসব আমার চাই না। আমি শুধু এটাই চাই যে আপনি আমাদেরকে আমাদের বাড়ি ফিরে যেতে দিন। বৈদ্য ব্যাং, মহারাজকে হতাশ করবেন না, আপনি এখানেই থাকুন। আমি বুঝতে পারছি মহারাজ, আমি এর জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি শুধু আমাদের বাড়ি ফিরতে চাই। ওয়াং জেমেং, আমি জানি তুমি রাজ্যের ডাক্তার হতে চাইছো না। তোমাদের বংশের নিয়ম অনুযায়ী দুধ আর দই তোমরা আলাদা আলাদা ভাবে খেতে চাও। মহারাজ, আমার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। তুমি বলতে চাও যে আমার সেবা করা এতটাই বিপজ্জনক যেমন একটা বাঘের? ঠিক বলেছি তো? আমি এটা বলতে চাইনি, আমি এটা বলতে চাইনি মহারাজ। মহারাজ, আমি হলপ করে বলতে পারি যে বৈদ্য ব্যাং অন্য কিছু বলতে চেয়েছিল। জানি। বৈদ্য ব্যাং, আমাদের মহারাজ খুবই বিচক্ষণ। উনি শ্যাংডং থেকে আপনাকে খুঁজে নিয়ে এসেছেন। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আমি আবার তোমায় কথা দিচ্ছি, যদি তোমায় কেউ বিরক্ত করে তাহলে আমি তার বিচার করব। এই দয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার প্রিয় সহায়ক, আপনার কায়দা কানুন পালনের সব ইচ্ছা দেখে, আপনার দয়ার এই মন দেখে আজ থেকে আপনার নাম বদলে ভ্যান জাউন রাখা হবে। অনেক ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই নিন, একটু সুরাই পান করে নিন। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর দ্বিতীয় কথা, রাজবৈদ্য হওয়ার জন্য এটি একটি ছোটখাটো উৎসব। আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর এমনিতে আপনার জীবন বাঁচানো আমার আরে কর্তব্য। ছাড়ুন ছাড়ুন, আপনি খুবই দয়ালু। এটা আপনার সম্মানে আমরা সবাই পান করি। হুম। এই নিন, এটাও নিন। আমার তো মনে হচ্ছে আপনি আর আমি দুজনে মিলে ভালো কাজ করব। তাহলে আজ থেকে আমরা দুজন ভাইয়ের মতো। আমি সত্যি খুবই আনন্দ পাবো, কিন্তু আপনার আমার মধ্যে বিশাল ফারাক। আমি আর কিছু শুনতে চাই না। তাহলে আজ থেকে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে ভাই বোন, কি বলেন? তাহলে চলুন বড়দা, এই বন্ধুত্বের নামে আরেকটু পান করা যাক। মহারাজ, হুম? ও দাদা, দাদা। পান করুন, পান করুন। এই নিন, খাবার খান। এবার কিছু খাওয়া যাক। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বসে পড়ুন শ্রীমতী। হ্যাঁ। আমাদের পূর্বপুরুষদের ধন্যবাদ, আপনাদের দেখার ভাগ্য হয়েছে। আপনি এরকম কথা আর বলবেন না। আজ থেকে আমরা একটা বড় পরিবারের মতনই। একদম, নিশ্চয়ই আমরা এখন পরিবার। হ্যাঁ, নিন নিন। হনজিয়াং, বোনকে কিছু খাওয়াও। তোমার তো ভয় লাগছে। যদি মহলে তোমাকে কেউ বিরক্ত করে আমাকে বলো, আর যদি লড়াই শেখার থাকে তাহলেও বলো। শোনো, নিজের ভাইয়ের সঙ্গে মজা করবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবা। এরা তো বাচ্চা, এরা আমাদের কথা কি বুঝবে? ঠিক বলেছেন। আগে আপনি দাদা। কমিশনার লি, আইন হিসেবে
আমি জানি না আমার কি বলা উচিত, কিন্তু আপনি মহারানীকে অনেক বছর ধরে ঠিক করতে পারেননি, তাই এটা স্বাভাবিক যে মহারাজ আপনাকে গুরুত্ব দেবেন না। আপনি জানেন আজ মহারাজ বৈদ্য ব্যাংকে ডেকেছিলেন। অন্য ব্যাপারে আমি সাহায্য করতে পারি, কিন্তু ওষুধের ব্যাপারে একদম না। এটা অসম্ভব। এই জায়গাটা অন্য জায়গার মতো একদম নয়। যদি তুমি ভালো কাজ করতে পারো তবেই এখানে থাকতে পারবে। ওয়াংজিম্যান অন্য জায়গার বৈদ্য এখানকার শাহী বৈদ্য হয়ে গেল, আর মহারাজ তার প্রতি প্রসন্ন হয়েছে। তার বড় হাতিয়ার হলো গুপ্ত রামবান ঔষধ। আর আপনি আপনি তো হালকা ফুল করেও ঠিক করতে পারেন না, তাহলে আমি আপনার কি করে সাহায্য করব? আপনি এই মহলে অনেক বছর ধরে রয়েছেন, এখনো আপনি একটু উন্নত করতে পারেননি। যদি এরকমই চলতে থাকে তাহলে আর কিচ্ছু হবে না। আপনি ঠিক বলছেন। বৈদ্য ব্যাং, আপনার এখানে কাজ করতে কোনো অসুবিধা হলে আপনি নিশ্চিন্তে আমাকে বলতে পারেন। এই উপকারের জন্য ধন্যবাদ। সবার আগে আমি আপনাকে এখানকার কায়দা কানুন বলে দিতে চাই, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই, আমি সব কথা শুনছি। কোর্ট রাজবৈদ্যের ব্যাপারে খুবই কঠিন আছে। প্রথম, রাজবৈদ্যের কাছে রাজ পরামর্শদাতা থাকা চাই। যখন উনি রাজা, রানী বা পরিবারের কারুর চিকিৎসা করবেন তখন ওষুধের ব্যাপারে মন্ত্রী অথবা পরামর্শদাতাকে বলতে হবে, আর ওই ওষুধের প্রয়োগ আগে ওনাদের উপর করতে হবে। আর দ্বিতীয়? আর সমস্ত শিকড় বাকড় রাজকোষের রাজ ঔষধ ভাণ্ডার থেকেই নিতে হবে। আর এই সব কিছু আমার সামনেই হবে। দেখুন, আমি শাহী আইনের অপমান করতে চাই না, কিন্তু আমার পরিবারে গুপ্ত জড়িবুটি আছে। তাহলে কি এটা আমি কি একটু ছাড় পাবো না? বৈদ্য ব্যাং, আমার মাথা কেটে ফেলা হবে যদি আমি মনের ভুলেও এরকম ভেবে থাকি। কিন্তু বৈদ্য ব্যাং, মহারাজের পায়ে হঠাৎ ব্যথা শুরু হয়েছে, উনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। আসছি। মহারাজ, আপনার ব্যথায় কি কিছুটা উপশম হলো? ব্যথা তো কম হয়েছে, কিন্তু পায়ের তলাটা ব্যথা করছে কেন? দেখুন মহারাজ, এটা শুধু একটাই কারণ, সুমেটিজম। আপনাকে আরো বেশি চলাফেরা করতে হবে, কিন্তু মাত্রাতিরিক্ত নয়। ঠিকই বলেছ। এখন আমার 50 বছর হলো, শরীরের যত্ন নিতে হবে। ডক্টর ওয়াং, বলুন। এখন আপনি যে ছুঁচটা ব্যবহার করেছিলেন সেটা কি সোনার ছুঁচ ছিল যেটা সানঝাই দিয়েছিল? মহারাজ, হয়তো সেটাই। চাঙ্গু দিয়ে তৈরি ছুঁচের বানানোর পদ্ধতি খুব ভালো হয়, আর ওটা খুব শক্ত হয়, আর সাথে শরীরের কোনো লোকসানও হয় না। এরকম ছুঁচ সব সময় ব্যবহার করো না, মনে রাখার জন্য রেখে দাও ওটাকে। আমি আপনাকে সোনার তৈরি আরো 10টা ছুঁচ দেব যেটা আপনি ব্যবহার করবেন। ধন্যবাদ মহারাজ। মহারাজ। এটা ছাড়া সোনার একটা কোমরবন্ধ তোমার স্ত্রীর জন্য আর বালা ছেলেকে, আর নীল আর সাদা রঙের একটা কাঁচের বাটি দেওয়া হবে। ধন্যবাদ মহারাজ। মহারাজ, আমরা কি আর একটা সাহায্য চাইতে পারি? মহারাজের আদেশ, ওয়াংজং নিজের ঔষধ যেখান থেকে ইচ্ছে করবে সেখান থেকে কিনতে পারবে। এই কথাটা সবাই নিজের মাথায় রাখবে। নিজেদের খেয়াল রাখো। খেয়াল রাখবেন। বৈদ্য ব্যাং, আপনি তো চমৎকারী পুরুষ। আমার হাত পায়ে খুব ব্যথা ছিল, আর লির দেওয়া ওষুধও কাজ করছিল না, কিন্তু লাভই হচ্ছিল না। একদম ঠিক বলছে। আরে আপনি কখন এলেন? চলো চলো। আসুন না। আসুন 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 আসুন। ভেতরে। এখানে বসুন না। কমিশনার লি, আপনার যখন দরকার আপনি আমায় ডেকে নিতে পারতেন। আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখা করে নি। আপনার আর কিছু তো চাই না। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বৈদ্য ব্যাং, আগের বার যে আপনি দরখাস্ত করেছিলেন মনে হচ্ছে তাতে রাজ আইনকে ভেঙে ফেলা হবে। আমি জানি নতুন বৈদ্য এসব জানে না। আমি তো শুধু চেষ্টা করছি আপনাকে রাজ আইন অবগত করিয়ে দেই। আমি জানি যে আপনাদের পরিবারের একটা গুপ্তবিদ্যা আছে। দেখুন বৈদ্য ব্যাং, আমি কখনো ভাবিনি যে আপনি এই কথা মহারাজকে গিয়ে বলে দেবেন। কমিশনার লি, আপনি আমাকে ভুল ভাবছেন।
কমিশনার লি, আপনি আমার বাবাকে ভুল বুঝছেন। আমার বাবা আপনাকে বলেননি তা বলে কি? এইভাবে কারোর সাথে কথা বলতে আছে? বৈদ্য ব্যাং, বৈদ্য ব্যাং, হ্যাঁ বলো, কি হয়েছে? রাজকুমারী গেহুয়ার পায়ে মোচ এসেছে, আপনি তাড়াতাড়ি চলুন। রাজকুমারী গেহুয়া, আপনি তাড়াতাড়ি যান। না, রাজকুমারী বলেছেন যে হংজিয়াংই ওনার চিকিৎসা করবেন। ওর এতটা অভিজ্ঞতা নেই, ও ওনার চিকিৎসা করতে পারবে না। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ছেলেকে যেতে দিন। তুমি দেখছো কি? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। রাজকুমারী গেহুয়া, নিজের পাটা বাড়ান একটু। তুমি তো ভয় পাচ্ছো। কি ধরনের বৈদ্য তুমি? এইখানে। ব্যথা হচ্ছে? না, এইখানে? সাবধানে, ওখানে ব্যথা আছে। রাজকুমারী গেহুয়া, আপনি চিন্তা করবেন না, আর ব্যথা হবে না। শুধু একটু মৌমাছির কামড়ের মতো মনে হবে। হ্যাঁ ঠিক আছে, আমার ব্যথা হবে না। হ্যাঁ, আরে খাবার খাও, কি ভাবছো? আমি কিছু ভাবছি না মা। দেখ বাবা, আমি তোকে বলছি, তোদের দুজনের মধ্যে কিন্তু একটা ভাই বোনের সম্পর্ক আছে, এটা কিন্তু ভুললে চলবে না। আপনি এরম কেন বলছেন? ভালোই ভাবছি হয়তো। হতে পারে ও গ্রামের লোকদের কথা ভাবছে, সেটাও কি করতে পারবে না? কি উল্টো পাল্টা বকছো? বাবা, আমি তো শুধু চিকিৎসা করেছি মাত্র, কিছু কল্পনা করছি না। আমার কথা শোনো, আমরা এই সময় রাজমহলে আছি, এখানে অনেক মানুষের নজরদারি থাকে। তোমার বাবা ঠিক বলছেন। জানি না কেন এদের থেকে আমার একটু ভয় লাগে। একটু সামলে থেকো। আবার তুমি কথা বলছো? আমি কতবার বলেছি এখানে মানুষের অলক্ষ্যে আমাদের কথা বলা উচিত নয়। আমি আপনার মতন নই। আপনার তো সবাইকেই ভালো লাগে। কত মানুষের চিকিৎসা করেছেন আর কারোর থেকে টাকা নেননি। ওই মানুষগুলো গরিব আর দুঃখী মানুষ, আর এ তো বহু পুরনো প্রথা যে গরিবদের চিকিৎসা বিনামূল্যে করা উচিত। ঠিক বলেছেন। কমিশনার লি, মহারাজের সঙ্গে শিকার করার সময় রাজকুমারীর পায়ে কাটা ফুটে গেছে। ও খুব শীঘ্রই মহলে ফিরে এসেছে। ওর পায়ে যন্ত্রণা হওয়ার কারণে মহারানীর চিকিৎসা করার জন্য বৈদ্য ব্যাংকে মহারানী ডেকে পাঠিয়েছেন। আপনি নিশ্চিন্তে থাকুন মহাশয়, আমি বৈদ্য ব্যাঙের সঙ্গে কথা বলবো যাতে উনি রাজকুমারীর চিকিৎসা করেন। আমি আসছি। ফুল আর লতাপাতায় অস্থিরতা। কি? আজ মহলের শাহী বৈদ্য বং মহারাজকে দেখতে গেছে। উনি আজকে আসতে পারবে না। উনি কি এত ব্যস্ত? আমার থেকে বেশি মহারাজের চিন্তা। কাল সকালে এসে যেন দেখা করে। বাবা, ইনুসি বলেছে মহলের ঔষধালয় থাকে, যে কোনো বই পড়া যেতে পারে। এটা তো খুব ভালো খবর। হ্যাঁ। তোমায় খুব পরিশ্রম করে পড়তে হবে যদি তুমি সাই বৈদ্য হতে চাও। কাকু, কাকিমা, হংজ্যাং, বাহ, রাজকুমারী গেহুয়া এসেছে। আসো আসো, ভেতরে আসো। আরে ওঠো, ওকে বসতে দাও। আসো বাবা, বসো। বসুন। রাজকুমারী গেহুয়া, কাকু, আবহাওয়া খারাপ বলে মায়ের কোমরে খুব ব্যথা হচ্ছে, সেই জন্য হংজ্যাংকে নিতে এসেছি। যদি এরকমটা হয় আমি ওনাকে গিয়ে দেখছি। কাকু, মা বলেছে হংজ্যাংই চিকিৎসা করবে, আর মা ওর জন্য একটা উপহারও রেখেছেন, উনি নিজেই দিতে চাইছেন। আচ্ছা, আপনি ওনাকে ধন্যবাদ বলবেন। হংজিয়াং, চলো যাও। আরে যা না। হ্যাঁ, যাচ্ছি। আরে শোনো, গিয়ে বৈদ্যবংকে বলো গিয়ে মহারানীকে দেখতে, ওনার পায়ে ব্যথা হচ্ছে। কমিশনার শহর থেকে বাইরে গেছেন। আমি এইমাত্র বৈদ্য ব্যাঙের কাছ থেকে আসছি। দরজা বন্ধ ছিল। উনি আজ এখানে আসেননি। যদি বিশ্বাস না হয় নিজে গিয়ে দেখো। গিয়ে ওনাকে দেখো, নালে রানী রেগে যাবেন। মহারাজ ছাড়ার কেউ নেই যে বৈদ্য ব্যাঙের কাছে যেতে পারে। ও কালকেও আসেনি আর আজকেও চাকরিতে আসেনি। আমার কথা না মানার সাহস কি করে হলো? বাবা মহলে নেই তাই নাকি? মহারানী, আমি আবার ওনাকে গিয়ে খুঁজছি। না থাক,
বৈদ্য ব্যাং আমার কথা মানছে না। আমি ওনাকে অনেকবার বলেছি যে ওষুধপত্র নিয়ে গিয়ে মহারানীকে চিকিৎসা করুক, কিন্তু উনি শুনছেন না। এত সাহস কি করে হলো? আপনি চাইলে রাজকুমারীকে জিজ্ঞাসা করুন। বাবা, তুমি তো এটাও জানো না আমি ওয়াওজাওকে দেখা করার জন্য ডেকেছিলাম, কিন্তু ও আসেনি। আমার জন্য চিন্তাই নেই, আর আজ তো কাজেও আসেনি ও। ওকে মহলে রেখে কি লাভ হবে? এর জন্য ওকে শাস্তি দিতেই হবে। জ্যাংজাংকে এখানে নিয়ে এসো। আমার প্রণাম স্বীকার করুন মহারাজ, মহারানী। আপনি রাজকুমারীর চিকিৎসা করেননি কেন? আমি কেন আসবো না? আমাকে তো কেউ ডাকতেও আসেনি, কেউ কিছু বলেও নি। তুমি মিথ্যে কথা বলছো। কেফেং ডাকতে এসেছিল, কিন্তু তুমি আসোনি। আমি কিফ্যাংকে আগে কখনোই দেখিনি। মহারাজ, আমি কমিশনার লিয়ের কাছে গেছিলাম যাতে বৈদ্যকে উনি মহারানীর কাছে পাঠান, কিন্তু ওখানে তিনি ছিলেন না। মহারাজ, আমি কি কি করেছি সবকিছু এখানে লিখে রেখেছি। আমি প্রথম দিন শাহী বৈদ্যর ঘরে রাজকুমার গেওয়ার দাসীর চিকিৎসা করছিলাম। আমি ওখানে সারাদিন ছিলাম। আর দ্বিতীয় দিন রাজকুমারী গেওয়া আমার ছেলেকে আমার ওখানে ডাকতে এসেছিলেন, আর আমি সারাদিন আমার ঘরেই ছিলাম। শুধু একবার আমি শৌচালয়ে গেছিলাম। তাহলে কি করে সম্ভব কেউ আমায় ডাকতে এলো আর আমি জানলাম না? মহারাজের জয় হোক। আমি এখান দিয়েই যাচ্ছিলাম। বৈদ্য ব্যাং যা বলছেন সেটাই সত্যি। সেপ্টেম্বরের 2 তারিখ আমি ব্যাংয়ের কাছে আমার মায়ের চিকিৎসার জন্য গেছিলাম। ওষুধ বিক্রেতা নিশ্চয়ই কিছু একটা ভুল করেছেন। ওকে আসতে বলো। মহারাজ, যদি এমন হয় তাহলে এর সব দোষ আমার শিষ্যর, বৈদ্য ব্যাঙের কোনো দোষ নেই। আমার শিষ্য যুবক আর দায়িত্বহীন। এসব আমার দোষ মহারাজ। আমি এর জন্য শাস্তি মাথা পেতে নেব মহারাজ। আপনি যে শাস্তি চান দিতে পারেন আমাকে, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। কমিশনার লি, লেডি লির ব্যাপারে ভাবনা চিন্তা করে আর ওষুধ বিক্রেতার ভুলের কারণে আমি আপনাকে দোষী মানছি না। মহারাজ, কিছু একটা গন্ডগোল আছে। কেউ এনাকে ফাঁসাতে চাইছে। যখন মহারানী তোমায় দোষ দিচ্ছেন না, কমিশনার লি তোমার সহায়ককে নিয়ম শিখাও আর যেন না বলে। সমস্যা সমাধান করার জন্য ধন্যবাদ গুরুদেব, নাহলে আজকে খুব কড়া শাস্তি দেওয়া হতো আমায়। আমরা একে অবজ্ঞা করতে পারি না। মহারানী, হয়ে গেছে। এই চিকিৎসার পর আমি খুব আরাম পেয়েছি, কিন্তু এতে ব্যথা কম হলো না। মহারানী, চিন্তা করবেন না। আপনার এই হাড়ের সমস্যা অনেক পুরনো, কিন্তু আপনি সুস্থ হয়ে উঠবেন। শুধু 3 বার ওষুধটা নিন, আর 3 বারে আপনি ঠিক হয়ে যাবেন। বৈদ্য ব্যাং, বৈদ্য ব্যাং, আমার অলসতার জন্য এত বড় ভুল হয়ে গেল, আর আমি আপনার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। আমার জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে। আমাকে মৃত্যুর আরে, শাস্তি আরে, দেওয়া ও- উচিত। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। দেখো, এতে এত ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, হয়ে যায় কখনো কখনো। কিন্তু তুমি মহারানীর হুকুম আমাদের কাছে কেন পৌঁছাওনি? কমিশনার জানতো যে বৈদ্য ব্যাং অনেক লোকেদের চিকিৎসায় ব্যস্ত। যখন সে বাইরে গেছিল আমাকে সব বন্দোবস্ত করার জন্য বলেছিল, আর এইসব কিছু আমার ভুল। এতে কমিশনারের কোনো ভুল নেই। আমার তোমার উপর বিশ্বাস ছিল। আরে এইসব কথা আবার তুলো না, এ তো ক্ষমা চাইছে। ক্ষমা করার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আপনি যা করতে বলবেন আমি তাই করব, আমি কথা দিচ্ছি। আরে না না, তার কোনো প্রয়োজন হবে না। আমরা শাহী মহলে একসাথে কাজ করছি, আর আমাদের একে অপরের সম্পূর্ণ খেয়াল রাখা উচিত। একদম ঠিক বলেছেন আপনি। শাহী মহলে যদি আপনার কোনো ওষুধের দরকার হয় না, তাহলে সবার আগে আমি দেব। বাবা, হ্যাঁ? আমাদের কাছে হৌতুনিয়া আর লিসোরিস ঔষধি শেষ হয়ে গেছে। বৈদ্য ব্যাং, আমাদের কাছে এই সব ওষুধগুলো রয়েছে, আমি নিয়ে আসি। দাঁড়াও, হোংজিয়াং জঙ্গল থেকে নিজে নিয়ে আসবে। আপনি জানেন আমরা বেশিরভাগ ওষুধ হিমালয় পাহাড় থেকে নিয়ে আসি। আমাদের সেটা দরকার নেই। দেখ বাবা, হ্যাঁ, যা তুই এর সাথে যা। বৈদ্য ব্যাং, শাহী ঔষধালয় এখনই বন্ধ হয়ে গেছে, তবু আপনার জন্য নিয়ে না, আসছি। শুধু একে তুমি সঙ্গে নিয়ে যাও। যা বাবা, তুই যা। এইদিকে। আমার এই ছেলেটার ওপরে বিশ্বাস নেই। তোমার একটু অন্যরকম লাগছে না? আরে বাচ্চাটা নিজে ক্ষমা চাইতে এসেছিল, এতে আবার ভুল কোথায়? আমার মনে হয় ওর এত ক্ষমতা নেই। নিশ্চয়ই ওর পেছনে কেউ আছে। তুমি কমিশনার লিকে সন্দেহ করছো? উনি তো মহারাজের সামনে নিজের অপরাধ নিজে স্বীকার করেছেন, আর উনি তো বলেছেন যে উনি ওনার ভুল শুধরে নেবেন। এবার তো তুমি ক্ষমা করে দাও। আপনার হৃদয় অনেক বড়, সবাইকে ক্ষমা করে দেন। মহিলারা কিচ্ছু জানে না। আরে ক্ষমা হলো সবচেয়ে বড় ব্যাপার।
আমাদেরকে আমাদের অধিকারটা বুঝতে হবে। আমরা আর কোথাও নয়, রাজমহলে কাজ করি। একটু একটু যদি আমরা দয়া দেখি তাতে ক্ষতি কি? আশা করছি সবকিছু ভালোই হবে। বাবা, হ্যাঁ, ওই যুবকটি বলল যে হিমালয়ের জড়িবুটি থেকে হুম, অনেক বেশি ভালো। খাতা হিসেব না করেই দিয়ে দিয়েছে। শাহী ওষুধের দোকান তো সব ওষুধের হিসেব রাখে, তাহলে ও এমনটা কেন করলো? ও বলল যে সব পয়সাও নিজেই দিয়ে দেবে, এটাও আমাদের ক্ষতিপূরণ দেবে। যদি আমরা এটা না নিই তাহলে ও ভাববে যে আমরা ওকে ক্ষমা করিনি। ওষুধ থেকে তো বেশি সুগন্ধ বেরোচ্ছে। মহারানী, হ্যাঁ, গন্ধ একটু বেশি বেরোচ্ছে, তবে কাজ একই রকম করবে, চিন্তা করবেন না। কিন্তু এরকম গন্ধ তো আগে আসেনি। এই গন্ধটা ঠিক সেরকমই যেরকম জঙ্গলে শুয়েছিলাম। এর কারণে চুলকুনি বেড়েছিল। এটা কি সেই ওষুধ যেটা বিদেশ থেকে আনানো হয়েছিল? এটা হতে পারে না, এটা আগে এখানে ছিল না। মহারানী, এর থেকে জড়িবুটির মতো গন্ধ বেরোচ্ছে। এর গন্ধটা সেরকমই যেমনটা হওয়া উচিত। এমনিতে আমি আপনার জন্য এটা লিখিনি। আচ্ছা, এই গন্ধটা কি আপনি বাইরে থেকে পাচ্ছেন? হ্যাঁ, হতে পারে। চলো চিকিৎসা শুরু করো। ঠিক আছে। হংজিয়াং, কাকু কাকিমা কোথায়? ওরা মহারানীকে দেখতে গেছে। ও, তুমি কি শাহী ঔষধালয়ের ব্যবহার করো? হ্যাঁ, আর সেই ওষুধ কিরকম? বাবা বলেছে যে ওগুলো খুব ভালো। ও, আচ্ছা, কিন্তু তুমি জিজ্ঞেস করছো কেন? কিছু না, ব্যাস এমনিতেই। আচ্ছা আচ্ছা। হংজিয়াং, তুমি কত লেখাপড়া করো? ইনুশি আমায় এই বইগুলো দিয়েছে আর বলেছে সবকটা পড়তে, যাতে বৈদ্য হয়ে যেতে পারি। তোমার পারিবারিক শিক্ষা বইয়ের থেকে অনেক ভালো। তুমি পরীক্ষায় পাশ করবে। আর বাবা বলেছে যে শুধু হাড়ের ব্যাপারে নয়, শরীরের অন্য অঙ্গের ব্যাপারেও জানতে হবে। এইভাবে তো তোমার পরিবারের সমস্ত লোকেরা মহলে বৈদ্য হয়েই থেকে যাবে। হৌজিয়াং, হুম? তুমি চাও সবাই শাহী বৈদ্য হোক? হ্যাঁ, অবশ্যই চাইবো, কিন্তু বাবা কি চাইবে জানি না। কাকু না চাইলে আবার কি হয়? আমি তোমার জন্য কিছু ভেবেছি। কি ভেবেছো? যদি তুমি এই মহলের কোনো মেয়েকে বিয়ে করো, তাহলে তুমি এখানেই থেকে যাবে। না দুত, আমার বাবা ছোটবেলাতেই আমার বিয়ে ঠিক করে রেখে দিয়েছে। মেয়েটি গ্রামে থাকে। খুব লজ্জার ব্যাপার, তাই না? মানে যদি আমি রাজমহলেরই কোনো মেয়ের সঙ্গে বিয়ে করে ফেলি তাহলে বাবা খুব রাগ করবে। এটা সোজা, আমি বাবাকে বলে তোমার বিয়ে দিয়ে দেব। আমার বিয়ে দিয়ে দেবে? কার সাথে? তুমি কি এই মহলে কোনো মেয়েকে পছন্দ করো? আমি তুমি এসেছো। কাকু কাকিমা, তুমি এসছো, ভালো আমি লাগছে। ঘুরতে এসেছিলাম, তাই এখানে চলে এলাম। বৈদ্য ব্যাং, আপনি চলুন, মহারানীকে দেখতে হবে। ওনার চোখ লাল হয়ে গেছে আর ফুলে গেছে। মহারাজ আপনাকে তাড়াতাড়ি ডেকেছেন। হ্যাঁ, এক্ষুনি আসছি আমি। চলো। আপনি এখানেই থাকুন, আমি কাকুর সাথে চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। চলো। হ্যাঁ, এখানে আসার আগে গন্ধ এরকম ছিল না, এখানে আসার পর হয়েছে। গত আধ ঘন্টা ধরে পুরো শরীরে চুলকুনি হচ্ছে। আমি ওষুধগুলোর গন্ধ পাচ্ছি। এই গন্ধটা আগে ছিল? একদম না বাবা, ব্যাংজাও জানতো যে এই ওষুধের কারণে আমার চুলকুনি হবে, তা সত্ত্বেও আমাকে এই ওষুধ দিল। চিন্তা করো না, যদি এমন কিছু হয় আমি ওকে ছাড়বো না, একদম নয়। বৈদ্য ব্যাং আসছেন। মহারাজ, আমার প্রণাম স্বীকার করুন। ঠিক আছে, আগে এখানে দেখো কি চলছে। মহারাজ, মহারানীর লক্ষণ তো বলছে এটা আর্টিকেরিয়া। তোমার ওষুধের কারণে এটা হয়েছে। আমার ওষুধ থেকে কখনো এরকমটা হবেই না মহারাজ, একদম না। মিথ্যে বলছো, তোমার আসার পরই গন্ধ এসেছে, তুমিই নিয়ে এসেছো। মহারানী, যদি আমার ওষুধের থেকে এরকমটা হয় তাহলে এর গন্ধ চলে যাওয়া উচিত ছিল, কিন্তু এখনো এর জোরদার গন্ধ আমার নাকে আসছে।
এর মানে হলো এই ওষুধ এখানেই কোথাও কি আছে। বললে? তোমার মানে আমি এখানে রেখেছি এটা? রাগ করবেন না মহারানী, কিন্তু হ্যাঁ, আমি চাইবো যে মহারানী এখান থেকে বাইরে চলে যান, যদি উনি যেতে পারেন। তাও যদি গন্ধ আসে, তার মানে ওষুধ এই রাজমহলেই আছে। এখন তোমার কেমন লাগছে? বাবা, এখন আমার খুব আরাম হয়েছে। মহারাজ, এটা আমরা মহারানীর বিছানার নিচে পেলাম। মহারাজ, এটা সুইট ওয়ার্মউড। মহারানী, এই গন্ধটি আপনি পেয়েছিলেন না? এর থেকে আর্টিকেরিয়া হয়। হ্যাঁ ঠিক আছে, দূরে রাখো, নিয়ে যাও এটা। এটা মহারানীর বিছানার তলে কি করে এলো? আমার মনে হচ্ছে কেউ এটা ইচ্ছা করে রেখেছিল। ডাক্তার আসার আগে তোমার ঘরে কে এসেছিল মনে করে বলো? চ্যাং ইউ আমার বিছানা পরিষ্কার করতে এসেছিল, ওকে ছাড়া তো আর কেউ আসেনি। মহারাজ, চ্যাং ইউর কেউ হত্যা করে দিয়েছে এক্ষুনি। এক্ষুনি আমি বাগান দিয়ে আসছিলাম, তক্ষুনি দেখলাম চ্যাং ইউ দৌড়চ্ছিল। আমি জানতাম না কেন, সেই জন্য তার পিছু নিলাম। বাগানে আমি তার পেছনে পেছনে গেলাম। তখনই একটা চিৎকার শুনলাম, দৌড়িয়ে ওখানে গেলাম। চেংইউ মরে গিয়েছিল। মরে গিয়েছিল? বাবা, এর পেছনে নিশ্চয়ই কারোর হাত আছে, নয়তো ওকে কেউ কেন মারবে? ডক্টর ওয়াং এর সঙ্গে কোনো শত্রুতা আছে? ও এমন কেন করবে? হতে পারে কিছুদিন আগে কেউ আমার ব্রেসলেট ভেঙেছিল, আমি ওকে অনেক মারলাম। হয়তো সে বদলা নিতে চাইছে। মহারাজ, এর পেছনে কারণ তো নিশ্চয়ই আছে। কারণটা খুঁজে বার করো। ডক্টর ওয়াং, আপনাকে ভুল বুঝেছিলাম, দয়া করে রাজকুমারীর চিকিৎসা করুন। হ্যাঁ মহারাজ। বৈদ্য ব্যাং, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন আপনি। আমি যখন কোনো ভুলই করিনি, তাহলে আমি কেন কিছু থেকে ভয় পাবো? এবার প্রত্যেকটা মুহূর্তে বৈদ্য ব্যাঙের পদ শাহী মহলে বেড়েই চলেছে, বুঝতে পারছো তুমি? যদি মহলে কারোর হাড়ের অসুবিধা হয়, তাহলে ব্যাং ছাড়ার কাজই হয় না। এরকম না কোথাও হয় যে একদিন তোমারই চাকরি চলে যায়? আমি আমার শিষ্যকে অনেক দিন আগেই বলেছিলাম ওনার শিকড় বাকড়ের খোঁজখবর নিয়ে এসো। এইটুকুতে কিচ্ছু হবে না। যদি ওকে থামাতেই হয়, তাহলে ওর গুপ্ত চিকিৎসা আমাদের শিখতে হবে। ও কোনোভাবেই কোনো বাইরের লোককে এই বিদ্যা শেখাবে না। ও কখনো এর জন্য অনুমতি দেবে না। এখানে এসো। আমি এখন বেরোচ্ছি। মনে রাখবেন। গুরুদেব, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি কিছু জানতে পেরেছো? ওরা শাহী ঔষধালয় থেকে 20 ধরনের ওষুধ নিয়ে গেছে, আর ওরা রাজধানী থেকে 44 রকমের ওষুধ আনতে বলেছে। কিন্তু ওনার কাছে তো 48 রকমের ওষুধ আছে। কিন্তু বাকি 4টে ওষুধ ওরা ওখান থেকে আনতে বলেনি। আরে এই যে বৈদ্য ব্যাং। আরে কি সৌভাগ্য! কমিশনার লি, আপনি এখানে কি মনে করে? কোন বিশেষ কারণ নাকি? কিছু কারণ তো অবশ্যই আছে। আমার শিষ্যরা আপনার থেকে কিছু সাহায্য চাই। প্রণাম গুরুদেব, আমাকে আশীর্বাদ দিন। আরে শিষ্য, ওঠো তুমি। তুমি কি করছো? ওঠো, উঠে পড়ো। বৈদ্য ব্যাং, আমি দেখতে পাচ্ছি এখানে হাড়গোড়ের রোগের জন্য এখানে অনেক লোক আসছে। আমি ভয় পাচ্ছি যে আপনাকে অনেক কাজ করতে না হয়, সেই জন্য আমি আপনার জন্য একটা শিষ্যকে নিয়ে এসেছি। আপনাকে ধন্যবাদ, আপনি চিন্তা করবেন না, আমরা সামলে নেব। এটা এটা মহাশয় সুঞ্জ বলছিলেন, হতে পারে মহারাজও এরকমই চান। তাহলে এমনটাই হবে কমিশনার লি। ধন্যবাদ গুরুদেব, আমি কাল থেকে চলে আসবো। তোমাকে কে হ্যাঁ বললো? শিষ্য, ওপরে ওঠো। কমিশনার লি, আমাদের পৈতৃক পরম্পরা অনুযায়ী আমরা কাউকে শিষ্য তৈরি করতে পারি না। আমরা একে এখানে সাহায্য করতে দেব। বাস আপনি শুধু একে ওষুধ কেনার অনুমতি দিয়ে দিন। আর এ অ্যাকুপাংচারও খুব ভালো জানে, এ আপনাকে অনেক সাহায্য করতে পারবে। শিষ্য, আজ থেকে তুমি এনার কাছে সবকিছু শিখবে। আপনি চিন্তা করবেন না কমিশনার লি, আমি আমার নতুন গুরুদেবের কাছ থেকে সবকিছু শিখে নেব। ঠিক আছে, ঠিক আছে।
আমি জানি না কমিশনার লি এর মাথায় কি চলছে। ওই ছেলেটাকে আমাদের পেছনে লাগিয়ে দিল। আচ্ছা, তুমি শুনলে না? হতে পারে যে এটা মহারাজের আদেশ। কে জানে যে এটা মহারাজের বিচার নাকি অন্য কারো। তাহলে তুমি মহারাজের বিরুদ্ধে যেতে চাইছো? কিন্তু আমার মনে হয় না ওর অভিসন্ধি ঠিক। ও নিশ্চয়ই গুপ্ত রামবানের ব্যাপারে জানতে চাইছে। আমাদের নিজেদের ওষুধের খেয়াল রাখতে হবে। আমি শাহী ঔষধালয় থেকে গুপ্ত ওষুধ নিই না। হ্যাঁ? আমি ওখান থেকে তো শুধু সাধারণ ওষুধগুলো নিই। ঠিক আছে তাহলে, কিন্তু তাও তুমি ওই ছেলেটাকে কিচ্ছু শিখিও না। ওই বাচ্চাটা অ্যাকুপাংচার করতে জানে। আমাদের আসল জোর গুপ্ত ওষুধের মধ্যে আছে, আর সেটা কত পরিমাণ দিতে হবে। আমার সব সময় ভয় লাগে। চিন্তা করো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই নিয়ে তুমি আবার স্বপ্ন দেখতে শুরু করো না। হ্যাঁ ঠিক আছে। প্রণাম গুরুদেব, দিন আমাকে দিন। খুব তাড়াতাড়ি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় আমার সহযোগী মানবো না। আমাকে সাথী মনে করতে হবে না, কিন্তু আমি তোমাকে বড় সাথী মনে করব। আমাদের দুজনের বয়স আর উচ্চতা প্রায় একই। সবাই ভাবে আমরা ভাই ভাই। এরকম এরকম কখনোই হতে পারে না। তুমি আমার ভাই নও। আরে শোন না, গুরুদেব রেগে যাবেন না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। গুরুদেব, হ্যাঁ? আমি শুনেছি যে সোনার সূঁচো তৈরি হয়। তুমি সোনার ছুঁচ বানাতে পারো। লোহার সূঁচ তৈরি করতে পারো? গুরুদেব, এইগুলোতে কতগুলো ওষুধ থাকে? এর ভেতরে 40 রকমের জড়িবুটি আছে। কিন্তু আমি ইউনিট শেয়ার কাছে শুনেছি যে আপনি মোট 48 রকমের ওষুধ রাখেন। ওই 4টে শুধুমাত্র সহায়ক, মুখ্য নয়। এই 44টা মুখ্য ওষুধ। আচ্ছা, এই ব্যাপার। শিষ্য, এখন তুমি আমার কাছে কাজ করো। তোমায় যেটা শেখানোর আমি অবশ্যই শেখাবো, ঠিক আছে? আটা পাউডার, বাজরা পাউডার, নাচনির পাউডার আর ভুট্টার পাউডার, এই সব আছে এর মধ্যে। আচ্ছা গুরুদেব, এইসব কি কাজে দরকার লাগে? শোনো, সেটা আমি তোমায় বলবো। ছাল ছাড়ানোর পরে এর প্রয়োগ করা হয় রক্তের ছাপ লাগানোর জন্য। একদম। হ্যাঁ, আপনার কথাটা বুঝতে পারলাম। আমি ভেবেছিলাম তুমি খুব বুদ্ধিমান। ও তোমাকে বোকা বানাচ্ছে। উনি ভাবছেন এই তথ্য গোপন রাখতে পারবেন। গুরুদেব আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমরা এখনো জানি না যে ওই 4টে ওষুধ আসলে কি। ওই 4টে ওষুধ ওনার গুপ্ত ওষুধ, কিন্তু ওই 4টে ওষুধই কোনো বিশেষ রোগে কাজ করে না। যাও ওনার ওষুধের বই ভালো করে পড়ো, আর ওতে দেখো যে রক্ত প্রবাহের জন্যে কোন কোন আলাদা ওষুধ কাজ করে। ঠিক আছে গুরুদেব, কিন্তু 3 মাসের বেশি হয়ে গেছে। আমাকে এই কাজটা আর কতদিন করতে হবে গুরুদেব? তুমি করতে পারবে কি পারবে না? গুরুদেব, আমি যা কিছু শিখেছি সব লিখে রেখেছি। আর ওয়াং জুন আমাকে 2টো রোগীকে দেখার জন্য বলেছিল। সে কোন রোগের জন্য কোন ওষুধ ব্যবহার করছে সেটা আমি খুব ভালো করে লক্ষ্য করছি গুরুদেব। আমি সবকিছু শিখে। দাঁড়াও, রাজার ভাইয়ের ওখানেও কি কেউ আছে যার হাড়ের রোগ আছে? তুমি ওখানে ব্যাঙের শিষ্য হয়ে যাও আর বলো যে চিকিৎসা করতে এসেছো। আর তারপর মহারাজকে গিয়ে বলো উনি তোমাকে রাজবাড়ির বাইরে জোর করে চিকিৎসা করতে পাঠাচ্ছে। আর এইভাবে আমরা বৈদ্য ব্যাংকে রাজবাড়ি থেকে বাইরে বের করে দেবো। হং সিয়াং, গেহুয়ার জন্য কেক নিয়ে যেতে ভুলে যেও না। চিকিৎসার আগেই নিয়ে যেও। যদিও খাওয়ার কথা বলে তাহলে ওকে বারণ করো না। আরে, চেঙ্গুয়া পার্সেলিনের ছুঁচ কোথায়? তোমরা কি কেউ নিয়েছো? আমি তো নিইনি। আমিও নিইনি। এ তো খুব অদ্ভুত ব্যাপার। এই যে ব্যাং পরিবার, এরা খুবই সোজাসিধে পরিবার। ওরা এখানকার যাবতীয় নিয়ম কানুন জানে না। এই পরিবেশে সব সময় রাজনীতি আর ষড়যন্ত্র হয়ে এসেছে। এরকম পরিবেশে মানিয়ে নেওয়াটা ওদের পক্ষে কষ্টকর হবে, খুবই কষ্টকর। গেহুয়া, মহারাজ তোমায় আদেশ দিয়েছেন যে তোমাকে ঔষধালয়ের ওপর কড়া নজরদারি করতে হবে। ঠিক আছে বাবা, আমি ঔষধালয়ের ওপরে নজর রাখবো। আমার ভয় হচ্ছে যে কমিশনার লি আর ওনার সাথী ওয়াং পরিবারের বিরুদ্ধে কিছু একটা করছে।
কাকে চাই? আমি এখানে মহারানীর ভাইয়ের চিকিৎসা করতে এসেছি। আমার নাম ওয়াং হুকজিয়াং। দরবারে যে বৈদ্য আছে তার ছেলে আমি। হ্যাঁ, তাহলে ভেতরে আসুন। হ্যাঁ। গুরুদেব, গুরুদেব, আপনি মহারানীর ভাইয়ের চিকিৎসা করার জন্য বলেছিলেন। ও ও তো হঠাৎ মরে গেছে। গুরুদেব, এটা তুই কি করেছিস? আমার কোনো ভুল নেই। গুরুদেব, যদি শাহী পরিবার আমার উপর দোষ চাপায় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আমার সঙ্গে আয়। গুরুদেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার অনুমতি ছাড়া বাইরে কোথাও ঠিক যাবি আছে না। গুরুদেব। মহারাজ, মহারানীর ভাই আপনার সঙ্গে দেখা করতে চায়। ওনাকে নিয়ে এসো। মহারানীর ভাই ভেতরে আসুন। মহারাজ, শাহী বৈদ্য ব্যাংঝাংয়ের ছেলে রাজবাড়ির বাইরে চিকিৎসা করতে গিয়েছিল, যার জন্য আমার বড়দাদার মৃত্যু হয়েছে। মহারাজ, আমি বিচার চাই। কি? ওঠো। ধন্যবাদ মহারাজ। ওয়াং যাও নিজের ছেলের চিকিৎসা করার জন্য না জিজ্ঞেস করে বাইরে চলে গেছে, আর এর জন্য একটা প্রাণ চলে গেল। নিয়ম অনুযায়ী রাজ্যের ডাক্তারদের প্রাসাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। সে নিয়ম কি করে ভাঙলো? মহারাজ, আপনি নিজে ওর ছেলেকে জিজ্ঞাসা করুন। আমি কেন মিথ্যা বলতে যাব? ও যে ছুঁচটা ব্যবহার করেছিল সেটা আপনি দিয়েছেন মহারাজ। সেই জন্য আমি নিজেকেই আদালতে খুব কষ্ট হবে। ওয়াংজাওকে বিচারালয়তে নিয়ে এসো। আজ্ঞে মহারাজ। বৈদ্য ব্যাং, আপনার ছেলের উপর আরোপ লাগানো হয়েছে। ও খুন করেছে। আপনাকে আর আপনার ছেলেকে রাজার কাছে নিয়ে যেতে হবে। চলো, আরে, চলো তোমরা, এই- চলো। এই- এই কি- এই কি- চলো চলো চলো। আরে আমরা কাকে মেরেছি বলুন। যা কিছু বলার রাজার কাছে গিয়ে বলবে। আরে কাকিমা, আপনি এখানেই দাঁড়ান। সভা ভবনে গিয়ে আমার বাবাকে খুঁজুন। উনি মহারাজকে বলবেন। ততক্ষণ আমি দেখছি। যান যান। তুমি আর তোমার ছেলে অপরাধ স্বীকার করছো? মহারাজ, আমরা কোনো অন্যায় করিনি, কিচ্ছু না। আমাদের সাথে অন্যায় হচ্ছে। চুপ করো। তোমাদের সাহস কি করে হলো? আপনি জানেন না আপনি আমাদের ধরে কি অন্যায় করছেন। এরকম আমাদের ধরা রাজ আইনের বিরুদ্ধে। রাজ আইন দেখাচ্ছ তুমি? তোমরা আমার সঙ্গে নাটক করছো। শোনো, কেউ এটা পড়ে শোনাও। শাহী ওয়াংজুয়েন আদালতের নিয়মের অপমান করেছে নিজের ছেলেকে মহলের বাইরে কারো চিকিৎসা করার জন্য। সেই জন্য মহারানীর ভাই জং লিয়াং এর মৃত্যু হয়ে গেছে। আমার পরিবারের কেউ রাজমহল ছেড়ে কখনো কারোর চিকিৎসা করেনি। আমরা কোনো রকম অপরাধ করিনি। এখনো অস্বীকার করছো, তাই না? সাক্ষীকে নিয়ে এসো। থামো, কোথায় যাচ্ছ? মহাশয় সুখির সাথে দেখা করতে। মাসিহা সুখী কোনো কাজে বাইরে গেছে। প্রণাম মহামহিম। একবার ভালো করে দেখো, এই কি তোমার বাবাকে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, এই ছিল ওর থুত নেতার তিলটা আমি জানি। মিথ্যেবাদী, আমি তোমাকে কখনো দেখিনি। মহারাজ, ওই দিন আমার ছেলে মিসেস সুয়ের পায়ের চিকিৎসা করছিল। এটা কি সেই সোনার ছুঁচ যা সঞ্জয় তোমার পূর্বপুরুষকে দিয়েছিল? হ্যাঁ একদম, এটা ওটাই। তাহলে এই ছুঁচ ঘটনাস্থলে কি করে পাওয়া গেল? এই ব্যাপারে তুমি কি বলবে? এটা ওখানে পাওয়া মানেই আমার ছেলে অবশ্যই অপরাধী নয়। কিছুদিন আগে এই ছুঁচটা আমার থেকে চুরি করা হয়েছিল। আমি জানি না এটা কে আর কেন চুরি করেছিল। যদি আমি আবার জিজ্ঞাসা করি তাহলে তো তুমি এটাই বলবে যে তোমার ওষুধ কেউ চুরি করেছিল। অস্বীকার করা বন্ধ করো। আমরা সব রকমের প্রমাণ পেয়েছি। আর শোনো, কেউ একে মৃত্যু ঘাটিতে নিয়ে যাও। আমি মহারাজকে খবর করে দেবো। নিয়ে যাও একে। না, থামো। ছেড়ে দিন। আমাদের এতে কোনো দোষ আরে, নেই। করছেন আমরা কি? কিচ্ছু করিনি। ছেড়ে দিন না। আমাদের। এটা আমার দোষ। আমি কমিশনার হিসাবে আমার কাজ পুরো করতে পারিনি। আমি বৈদ্য ব্যাংকে এখানকার আদেশ বোঝাতে পারিনি, যার জন্য ও বাইরে টাকা কামাতে গেছে আর তার জন্য একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এর জন্য মহারাজ যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আপনারা উঠুন। ধন্যবাদ মহারাজ। অধিকারী জিয়া, আদালতে কি হয়েছে? মহারাজ ব্যাংজং স্বীকার করে নিয়েছে যে ওটা সেই সূচ যেটা মহারাজ ওনাকে দিয়েছিলেন। আর মৃতকের পরিবার অপরাধীকে শনাক্তও করেছে যে ওনার ছেলে। আমরা প্রমাণ আর সাক্ষী দুটোই পেয়েছি। এবার আপনার সিদ্ধান্ত বাকি আছে। আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না মহারাজ যে বৈদ্য ওয়াং এর মতো একজন ভালো মানুষ এই ধরনের অপরাধ করতে পারে। আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি এটাই সত্যি।
অধিকারী জিয়া, আমাদের কি ওকে মেরে ফেলা উচিত? আমি তো বলবো উনি অনেক অপরাধ করেছেন। ছেলে তো সোজা হত্যাই করে ফেলেছে। বাবা তো ছেলেকে অপরাধ করানোর জন্য দায়ী। আদালতের অনুমতি না মেনে ও রাজবাড়ির বাইরে বিনা অনুমতিতে চিকিৎসা করার চেষ্টা করেছে। একদম ঠিক, এটা তো আইনের বিরুদ্ধে। একদম ঠিক। ওনার মাথা ধর থেকে আলাদা করে দেওয়া উচিত। মহারাজ, এটা ভোলা উচিত না যে উনি অনেকের চিকিৎসা করেছেন। আমরা ওনাকে ক্ষমা করতে পারি না? মহারাজ, আমার সন্দেহ যে যার মৃত্যু হয়েছে ও তো খুব বড় ছিল, আর যে খুন করিয়েছিল সেও খুব চিন্তায়। আর এছাড়া মহারাজ নিজে ওদের শ্যাংডং থেকে ভর্তি করিয়েছিলেন, এটা আমার মনে হয়। বাকি আপনি দেখুন। এরকমটা মোটেই নয় ইউনিট সি। এর মানে এটা তো নয় যাকে মহারাজ পছন্দ করে সে অপরাধী নয়। ঠিক আছে, বিনা অনুমতিতে তারা বাইরে চিকিৎসা করতে গেছে, আর ভুল চিকিৎসার জন্য কারোর প্রাণ চলে গেল। মেরে ফেলো, আমরা তাকে তার পরিবারের সামনে মারবো, যে পরিবারে সে প্রাণ নিয়েছে। সেটাই করো তোমরা। দাঁড়াও, চুপ করো আর আমাদের সাথে কোথায় নিয়ে চলো। যাচ্ছ আমাকে? আমার বাড়ি তো ওই দিকে। বাবা, পুরোটাই আমার দোষ। আমি যদি এসব জানতাম তাহলে রাজমহলে আসার জেদ করতাম না। আমরা তার যোগ্যই নয়। আমি মরতে চাই না। এটি আমাদের কপাল রে, আমরা ভাগ্যের সাথে লড়তে পারি না। বাবা, আমি তোকে গুপ্ত জড়িবুটির ব্যাপারে বলেছিলাম না বাবা? ওর মধ্যে যে শেষ জড়িবুটি সেটা হাড়ের চিকিৎসার কাজে লাগে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবসময় মনে রাখিস, এটা কখনো ভুলবি না, ঠিক আছে? আগামীকাল আমি ওনার সাথে গিয়ে কথা বলবো, আর বলবো শুধু আমাকে মারতে। না বাবা, কথাটা তো শেষ করতে দে, যাতে তুই এটাকে এগিয়ে নিয়ে যেতে পারিস। যখন তুই বাইরে বেরোবি তখন পাহাড়ে গিয়ে এই জড়িবুটির ব্যবহার করিস বাবা, আর আমাদের পরিবারের ইতিহাস আবার নতুন করে লিখবি বাবা। আর পরবর্তী প্রজন্মকে বলবি যে তারা কখনো যেন এই রাজমহলে না আসে। বাবা, বাবা, আমি চাইছি না তুমি বাঁচো বাবা। বাবা, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য লিজিং জ্যাং। খুবই নিষ্ঠুর। আমি সব সত্যি বলেই হার মানবো মহারাজকে। তোমার এই কাজের বদলে হ্যাঁ, কে ওখানে? কি করছো তোমরা? না না, কোথায় নিয়ে যাচ্ছ? না না বাবা, বাবা, বাবা বাঁচা। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। না না, ছেড়ে দাও।
বাবা বাবা আমি মরতে চাই না বাবা বাবা আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি মহারাজের কাছে অবশ্যই প্রার্থনা জানাবো। মহারাজ এইসব কমিশনার লি আর অধিকারী সুনেরও ষড়যন্ত্র। ওরাই আমাকে এইসব কিছু করতে বলেছিল। ওরা চাইছিল যে ব্যাংক পরিবারকে বদনাম করে ওদের মহল থেকে তাড়িয়ে দেওয়া হোক। আমার জন্য কতজন মারা গেল। আমি একজন দোষী, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তুমি একটা বদমাইশ লোক। সূর্য মাথার উপরে এসে গেছে। গলা কেটে ফেলো। আমার ছেলে, ছাড়ুন আমার ছেলেকে। আমরা কিচ্ছু করিনি, আমাদের ভাসানো হচ্ছে। আমরা কারোর খুন করিনি। এইগুলো সব ভুল ধারণা। আমি শেষ নিঃশ্বাস অবধি লড়াই একে করব। বন্দি করে ফেলো। ছেড়ে দাও আমার মাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। মা মা এখান থেকে যাও। আগে এই অপদার্থটাকে মেরে ফেলো। হ্যাঁ। মা ওকে। ওকে ছেড়ে দাও। আমি মহারাজের আদেশ নিয়ে এসেছি। মহারাজ এই আদেশ দিয়েছেন যে উনি নিজের নির্ণয় বদলাচ্ছেন আর বলেছেন যে ভ্যাং হংজিয়াং সম্পূর্ণ নির্দোষ। ওকে এক্ষুনি রেহাই করা হোক আর আধিকারিক জিয়াকে এক্ষুনি বরখাস্ত করা হোক। এটাই হলো মহারাজের আদেশ। তোমরা সবাই আদেশের পালন করবে। সৈনিকেরা আধিকারিক জিয়াকে গ্রেফতার করো। আমার বাবা, তুমি ঠিক আছো? আমার সোনা। ল্যাংজংকে এখানে নিয়ে আসা হোক। মহারাজ, আমি একজন সাধারণ মানুষ। আমি কখনো ধনদৌলত আর যশ চাইনি। আমি মানুষের জীবন বাঁচাই আমাদের পরিবারের গুপ্তবিদ্যা দিয়ে, যাতে সব লোক একটা সুন্দর জীবন যাপন করতে পারে। আমি এখানে এত দূর রাজধানীতে এলাম শুধু আপনার কথায়। আমার সমস্ত সিদ্ধান্ত পাশে সরিয়ে আমি আপনার সেবা করেছি মহারাজ। আমি আপনার কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ আমি আপনার কাছে। আপনি আমাদের ক্ষমা করেছেন। আপনার দয়ার শেষ নেই। আমি একজন বৈদ্য হতে চেয়েছিলাম। আমার জীবনে আর কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি কখনো কোনো সমস্যার মধ্যে পড়তে চাইনি, কিন্তু হয়তো আমার ভাগ্যই হয়তো খারাপ ছিল যে আমি এখানে এসে পৌঁছলাম। কিন্তু যে ভুল আমি করিনি সেই শাস্তি আমি পাচ্ছি মহারাজ। সেই সেই শাস্তি আমাকে পেতে হচ্ছে মহারাজ। এটা অন্যায়। আমাদের ছেড়ে দিন, আমরা চলে যাবো এখান থেকে। ভ্যান যাও আর ওর চিকিৎসার কারণে ওদের ছেড়ে দেওয়া হোক। কত বড় নিষ্ঠুর মানুষ তুমি, সাধারণ মানুষের অনিষ্ট করো। কমিশনার লি, তুমি যদি আত্মীয় না হতে তাহলে এত বছর ধরে তুমি কিছুই করোনি। তবুও আমি তোমার মাইনে আটকাইনি। তোমার চাকরি হলো কোর্টের মধ্যে মানুষকে চাকরি দেওয়া। কত নির্দয় মানুষ তুমি, কত ঈর্ষা তোমার। তুমি ঠক। তুমি তো মানুষকে মেরেও ফেললে। তুমি তো জানোয়ারের থেকেও অধম। এত বছর ধরে ওই জড়িবুটি তোমার সঙ্গে ছিল, কিন্তু তুমি ওষুধ বাইরে বিক্রিও করতে। তোমাদের মতো মানুষকে অধিকারীর পদে থাকার কোনো অধিকার নেই। মেরে ফেলো একে। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। অধিকারী সোয়ান, তোমাকে ভালো মানুষ হিসেবে জানতাম। নিজেকে জানোয়ার প্রমাণ করলে শয়তান এক নম্বরের। তোমাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে, তোমার চাকরি যাবে।
তোমার পরিবার বরবাদ হয়ে যাবে আর তোমার পাগড়িও খুলে দেওয়া হবে। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি সাম্রাজ্যের বিচারক, তুমি অপরের পক্ষ নাও পয়সার জন্য শুধু। কত বড় শয়তান তুমি! কত মামলাতে ঘুষ খেয়েছো তুমি, নির্দোষীদের ফাঁসি হয়েছে। মহারাজ, আমাকে ছেড়ে দিন। এটা আমার প্রথম মামলা ছিল যেটা আমি গড়বড় করে ফেলেছি। মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি কমিশনার লিয়ের কথা মতো চুপ করো, কেউ আইনের ঊর্ধ্বে নয়, রাজকুমারও নয়। তুমি এটা জানো না? এখন তোমার আরো বড় শাস্তি হবে, তোমায় নির্বাসনে পাঠানো হবে। কে আছো? একটু টুপি খুলে দাও। ধন্যবাদ মহারাজ, আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। তোমরা সবাই শুনেছ তো, আইনের কাছে সবাই সমান। আর যদি কেউ দোষ করে তো আমি শাস্তি দেব, কঠোর সাজা হবে, কোনো দয়া নয়। আমার সহায়ক, উঠে দাঁড়াও। ধন্যবাদ মহারাজ। সব সহায়কগণ দাঁড়িয়ে পড়ো। যাও। আমি খুবই লজ্জিত আপনার সঙ্গে যা হয়েছে তার জন্য। আমি ক্ষমা চাইছি পুরো পরিবারের কাছে। মহারাজ, আমি আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ। ওয়াংজাও, নিজের পুরস্কার নাও। আমি 3 নম্বর অধ্যায়ের ওষুধের বিভাগে আপনাকে কমিশনার ঘোষণা করছি। ওয়াংজুং ইয়ংকে 4র্থ অধ্যায়ের জন্য নিযুক্ত করা হচ্ছে। জ্যাং ইউয়াকে কোষ্ঠী সেনার প্রমুখ করা হচ্ছে আর উপ দেওয়া হচ্ছে। মহারাজ, আমার এসব কিচ্ছু চাই না। কমিশনার ওয়াং, যতক্ষণ না আমি জীবিত আছি আপনি এখানেই থাকবেন। কিন্তু মহারাজ, আরে বাবা, কমিশনার ব্যাং, মহারাজ যা দিচ্ছেন তা স্বীকার করে নিন। আমাদের জন্য আপনাকে ফেরত শ্যাংডং এ পাঠানোটা খুব কঠিন হয়ে পড়বে। আমি আরো একটা খুশির খবর জানাচ্ছি। আজ আমি আমার মেয়ে বেস্টো এবং ওয়েং হং জিয়াং এর বিয়ের ঘোষণা করছি। আমি এদের শুভ বিবাহ দেব। এদের বিয়ে ঠিক 3 দিন পরে হবে। আপনাকে ধন্যবাদ মহারাজ।